আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা। আজকে আমরা শিখব হচ্ছে 6 নম্বর লেকচার এবং এটা হচ্ছে আমাদের অ্যাসিড বেজ ইকুইলিব্রিয়াম পার্টটুকু যেটা আছে রাসায়নিক পরিবর্তন অধ্যায় সেটার শেষ অংশ, অর্থাৎ বলা যায় মোটামুটি আজকেই চ্যাপ্টার শেষ হচ্ছে। আজকে অনেকগুলো প্রশ্ন দেখতে হবে, অনেক কিছু আলোচনা করতে হবে আর কি। চলো, সো আজকে 1 নম্বরে দেখবো আমরা অক্সি অ্যাসিডের আপেক্ষিক তীব্রতার ব্যাখ্যা। ফোর্সে তোমার কাছে যদি প্রশ্ন করা হয় যে সালফিউরিক অ্যাসিড আর সালফিউরাস অ্যাসিড এই দুটার মধ্যে কোনটা বেশি সবল বলেন তো? কথা হচ্ছে কেন, ওয়াই, সেই কারণগুলো আমরা ব্যাখ্যা করব। এটা একটা অক্সি অ্যাসিড, এই দুটো অক্সি অ্যাসিড। তারপরে একই কাজ করা লাগবে আমাদের হাইড্রো অ্যাসিডদের ক্ষেত্রে, যে তোমাকে যদি বলা হয় যে HCl বেশি সবল নাকি HBr বেশি সবল, ওইটা আর কি, সেইগুলো নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা আছে হচ্ছে অ্যাসিড ক্ষার অনুমাপনের পিএইচ কার্ভ। এই পিএইচ কার্ভটাকে আমাদের আমলেও ছিল হচ্ছে ওই তোমার চ্যাপ্টারে, কি নাম তোমরা যেটাকে পরিমাণগত রসায়ন বলো, তাই না? তো এই পরিমাণগত রসায়নের ওইখানে আমি পড়াই না, আমি নিজেও পড়ি নাই ওইখানে। তার কারণটা হচ্ছে পিএইচ জিনিসটা যে কি, কেমনে কাজ করে, এইটা না বুঝে তুমি কেমনে পিএইচ কার্ভ নিয়ে আলোচনা করবা, তাই না? দ্যাট উড বি ফানি। সো এই জন্য আগে পিএইচ জিনিসটা জানো, তারপরে অ্যাসিড ক্ষারের এইখানে আলোচনা করবো আর কি। সো চলেন পড়াশোনা শুরু করি। আমি একটু ছোট্ট একটা কাজ করবো, তোমরা শূন্যস্থানগুলো পূরণ করো, বলো কোথায় কি হবে না হবে। ওকে, বলো কি বলছে? অ্যাসিডের তীব্রতা প্রোটন দানের ড্যাশের উপর নির্ভর করে। প্রোটন দানের ড্যাশের উপরে নয়, তীব্রতা আবার তীব্রতার উপর নির্ভর করে। ব্যাপারটা কেমন হাস্যকর হয়ে গেল না? প্রোটন দানের কিসের উপর নির্ভর করে? এটাকে আমরা বলবো হচ্ছে স্বতঃস্ফূর্ততা, মানে সক্রিয়তা, স্বতঃস্ফূর্ততা যাই বলো, মানে বুঝলে হয়েছে কনসেপ্টটা ওইরকম। স্বতঃস্ফূর্ততার উপর নির্ভর করে, মানে স্পন্টেনিটি, কত ফাস্ট ঘটনাটা ঘটাচ্ছে। প্রোটন দানের ড্যাশের উপরে নয়, কিসের? প্রোটন দানের সংখ্যার উপরে নয় কিন্তু। মানে ব্যাপারটা কিরকম, একটু বোঝো। ধরো ফসফরিক অ্যাসিড H3PO4, সে কয়টা প্রোটন ছাড়ে বলেন তো? 3টা। কিন্তু যদি আমি আরেকটা অ্যাসিড দেখাই, ধরো সালফিউরিক অ্যাসিড, এ তো মাত্র 2টা প্রোটন ছাড়ে। তো ও তো এর চেয়ে, মানে সরি, ফসফরিক অ্যাসিডের চেয়ে সালফিউরিক অ্যাসিড তো কয়েক হাজার গুণ শক্তিশালী। কি অদ্ভুত একটা ব্যাপার। আচ্ছা, তারপরে যদি তুমি আসো নাইট্রিক অ্যাসিডের কথায়, এটাও তো আরও বিশ্রী অবস্থা, তাই না? সবচেয়ে শক্তিশালী অ্যাসিড যেন কোনটা? তোমাদের যে লেভেলে পড়াশোনা হয় সেই অনুযায়ী বলা উচিত পারক্লোরিক অ্যাসিড সবচেয়ে শক্তিশালী। মানে ব্যাপারটা এরকম, কেমনে বলি, নাইট্রিক অ্যাসিডের চেয়ে সালফিউরিক অ্যাসিড হচ্ছে অলমোস্ট 1000 টাইমস স্ট্রঙ্গার, 1000 গুণ সবল। আর যদি বলি সালফিউরিক অ্যাসিডের তুলনায় পারক্লোরিক অ্যাসিড কত গুণ সবল জানো? প্রায় 1,00,000। কি বিশ্রী একটা অবস্থা। এখন এই পারক্লোরিক অ্যাসিড যে সবচেয়ে ওস্তাদ তা কিন্তু না। তোমাদের বইতে যেসব অ্যাসিড নিয়ে কথাবার্তা হয় বা যেভাবে আলোচনা করে সেই অনুযায়ী পারক্লোরিক অ্যাসিড প্রচণ্ড সবল, সবচেয়ে সবল। এর চেয়েও ভয়ঙ্কর সবল আছে আর কি। ওকে, সো দ্যাটস দ্য থিং। দেখো এ মাত্র একটা প্রোটন ছাড়ে, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি কতগুলো প্রোটন ছাড়ো ব্যাপার না, কত দ্রুত ছাড়ো, দ্যাটস দ্য ফ্যাক্ট। সো একইভাবে এই একই জিনিসই তোমার ভর্তি পরীক্ষার সময়ও দেখা হয়। তুমি কতগুলো অঙ্ক পারো ব্যাপার না, কত দ্রুততার সাথে, কত স্বতঃস্ফূর্তভাবে পারো। কারণ ধরো ওই যে কি বলে, আমার দীপু বন্ধুর কথা মনে আছে, যখন আমরা তখন এইচএসসির কিছুদিন আগে আমরা তো পাগল হয়ে গেছি বই শেষ করার জন্য। আমার তো কিছু শেষ হয় নাই। ও দেখি যে ঘুরে বেড়ায় বিভিন্ন কোচিংয়ে, বড় বড় কোচিংয়ে ভাইয়াদের সাথে পড়ে বেড়ায়। কি পড়ে ও? মেডিকেল প্রিপারেশন, মানে ও তো আগে থেকে মেডিকেলের টার্গেট। সো ও নাকি মেডিকেল বিগত বছরের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দিয়ে ও ডেমো এক্সাম দেয়, এবং সেইখানে নাকি ও 100-র মধ্যে 80-90 কী কী পায়। শুনে আমরা আসমানে ছায়া থাকি যে কী রে ভাই, আমরা তো এইচএসসি সিলেবাস শেষ করা নিয়ে ব্যস্ত। তো এখন ওই সময় ওইটা পাইতো, কিন্তু ওর নিজের অ্যাডমিশন টেস্ট যখন হয়েছে তখন কিন্তু সে পায় নাই। তো ব্যাপারটা কি, মেন্টাল একটা প্রেশার কাজ করে। আবার তোকে যদি এখন একটা ভর্তি পরীক্ষার প্রশ্ন ধরায় দেই, তোর পড়াশোনা যতটুকু হয়েছে তার মধ্যে হয়তো বা তুই অনেকগুলোর আনসার দিতে পারবি, বাট তুই আলটিমেটলি তোর অ্যাডমিশনের সময় চান্স নাও পাইতে পারিস। তার কারণটা হচ্ছে কি, তুমি এখন সলভ করতেছো 3 দিন 4 দিন ধরে সময় নিয়ে, বাট তখন তোমাকে অল্প সময়ের মধ্যে ইনস্ট্যান্ট স্বতঃস্ফূর্তভাবে পারতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা বলি বারবার প্র্যাকটিস করো, বেশি করে প্র্যাকটিস করো আর কি। ওকে, সো আশা করি এই ব্যাপার দুটো বুঝছেন। এরপরে বলেন এই শূন্যস্থান পূরণ করেন।
আমাদের বাংলাদেশের সব শিক্ষকদের, সব বই লেখকদের মনে হয় আজন্ম একটা ভুল থেকেই যাবে তাদের, যেটা বিশেষ করে 9-10-এর বইতে করে। পিএইচ এর মান অ্যাসিডের তীব্রতা নির্দেশ করে নাকি করে না বলেন তো? পিএইচ এর মান এটা হচ্ছে করে না হবে। ব্যাপারটা বোঝো। ধরো তোমাকে আমি বললাম যে HClO4 এটার একটা দ্রবণ আছে আমার কাছে, এটার পিএইচ এর মান আছে হচ্ছে ধরো 6.2, আর সালফিউরিক অ্যাসিডের একটা দ্রবণ আছে, সেটার পিএইচ এর মান আছে হচ্ছে আমার কাছে 2.2। তাহলে বলেন তো কোনটা বেশি শক্তিশালী? দেখো HClO4 বাই বর্ন বাই নেচার ওটা শক্তিশালী অ্যাসিড, বাট ঘটনাটা হচ্ছে কি ওইটার পিএইচ এর মান এত বেশি কেন? তার কারণটা হচ্ছে ওই দ্রবণের ঘনমাত্রা। বুঝছো আমার কথা? তো ব্যাপারটা হচ্ছে কি, তাহলে কি পিএইচ এর মান দেখে আমরা কখনো যাচাই করতে যাব না কোনো অ্যাসিড সবল নাকি দুর্বল। ওই যে 9-10-এ তোমরা এই কাজটা করতে, আমার খুব কষ্ট লাগতো দেখা যে এইরকম ছাগলামি কেন। কোনো একটা অ্যাসিডের জন্ম থেকেই সে শক্তিশালী অ্যাসিড, বাট তার পিএইচ এর মান তো বেশি হইতেই পারে, বিকজ ওই দ্রবণটা হচ্ছে গাঢ় ছিল বা কিছু একটা। ওকে, পিএইচ এর মান অ্যাসিডের তীব্রতা নির্দেশ করে না, বরং পিএইচ এর মান ওই দ্রবণের ড্যাশের উপর নির্ভর করে। বলেন তো কি? ওই দ্রবণের সোজা কথা ঘনমাত্রার উপর নির্ভর করে। তোমরা কি বুঝেছো আমার কথা সবাই? এটা মাথায় রাখো, কিন্তু শুধু মাথায় রাখো না, বাচ্চা কাচ্চাদেরকেও বলে দিও আর কি। ওকে, অ্যাসিডের তীব্রতার ব্যাখ্যা দেই চলো। প্রথম কথা মনে রাখবো, সেই অ্যাসিড তত সবল যে অ্যাসিড যত দ্রুত সমস্ত প্রোটন, মানে ওর মধ্যে যতগুলো প্রোটন আছে সমস্ত H+ দান করতে পারবে, দান করতে পারে, সে তত সবল। এটা হচ্ছে মূলনীতি, একেবারে মূলনীতি। নো ম্যাটার হোয়াট, তুমি যদি প্রোটন ছাড়তে পারো দ্রুত, তাহলে তোমাকে ডেফিনেটলি আমরা বলবো তুমি একটা সবল অ্যাসিড। এখন কথা হচ্ছে, একটা অ্যাসিডের সংকেতের মধ্যে, মানে একটা অ্যাসিডের অণুর মধ্যে কি আসলে হাইড্রোজেন থাকে নাকি প্রোটন থাকে বলেন তো? হাইড্রোজেন থাকে। যেমন ধরো আমি সালফিউরিক অ্যাসিডের কথা যদি বলি, সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত আঁকতেছি, বড় করে একটা দিয়েই বুঝাবো, ধরো এরকম আর কি। আচ্ছা, এই ডাবল বন্ড আর সন্নিবেশ বন্ধন নিয়ে প্যাচাইস না, ওইটা আমরা কেমিক্যাল বন্ড চ্যাপ্টারের সময় বুঝবো আর কি। এখন এখানে তো আছে হাইড্রোজেন, তো হাইড্রোজেনটা কখন প্রোটনে পরিণত হবে একটু ভাবো তো। কখন প্রোটনে পরিণত হবে? যখন এই যে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যেকার যে বন্ড পেয়ার ইলেকট্রনটা, এই বন্ড পেয়ার ইলেকট্রনটা যখন কে টেনে ধরে রাখতে পারবে বলেন তো? অক্সিজেন। ও যখন ধরে রাখতে পারবে এই জিনিসটাকে, তখনই আমরা বলবো এই হাইড্রোজেনটা কিসে পরিণত হয়ে যাবে, এবার H+ আকারে চলে যাবে। তার মানে ভাই মূলনীতি হচ্ছে এইটাই, যে হাইড্রোজেনের সাথে অক্সি অ্যাসিড হইলে যে অক্সিজেনটা কানেক্টেড থাকে, আর অক্সি অ্যাসিড না হইলে হাইড্রো অ্যাসিড যদি হয় তাহলে অন্য যে কেউ কানেক্টেড থাকতে পারে। যেই কানেক্টেড থাকুক, এই বন্ড পেয়ার ইলেকট্রনটা যদি টেনে রাখতে পারে একবার, তাইলেই খেলা হয়েছে, ওই হাইড্রোজেন প্রোটন আকারে বের হয়ে চলে যাবে। তার মানে বোঝেন তো, এই দিকে এই ডিরেকশনে ইলেকট্রনের যে সাকশনটা, যে পুল, সেটা যত বেশি হবে, বোঝা না আমার কথা? যত বেশি পুল হবে তত কি বলেন তো এই অ্যাসিডটা সবল হবে বলা যায় না? এইটাই হচ্ছে মূলনীতি ভাই। তুই খালি মাথায় রাখবি এইটা, যে হাইড্রোজেন যে যার সাথে কানেক্টেড, সে কত বেশি ওর কাছ থেকে বন্ড পেয়ার ইলেকট্রন টেনে হিসেবে বের করতে পারতেছে, তাইলে তত দ্রুত হাইড্রোজেন সব ফেলে টেলে রেখে দিয়ে নিঃস্ব রিক্ত দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম, তাই হাসু আপার গল্প কবিতা বলতে বলতে চলে যাবে এখানে। তাকে তুমি বলবা সবল অ্যাসিড। এই তো, সো দ্যাট ইজ দ্য মেইন কনসেপ্ট। এখন আসো অক্সি অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমরা সবলতা বের করার কতগুলো পয়েন্ট বিজ্ঞানীরা খেয়াল করছে, সেই পয়েন্টগুলো একটু শিখে নেই। সেই পয়েন্টগুলো কি? 1 নম্বরে কি বলছে? কেন্দ্রীয় যে পরমাণুটা থাকে, যেমন সালফিউরিক অ্যাসিডের সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার, সো কেন্দ্রীয় পরমাণুর আকার যত কি হবে বলেন তো, ছোট হবে, তত অ্যাসিড শক্তিশালী হবে। এখন এটার কারণটা কি ভাবো তো? কেন কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হইলে শক্তিশালী, মানে সবল অ্যাসিড হয়? কি খিচ্ছা ধরার বলো? রাইট, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, এই আশেপাশের বন্ড পেয়ার ইলেকট্রনকে কি করবে বলেন তো? সে নিজের দিকে টেনে ধরবে তত বেশি। যত বেশি ও টানতে থাকবে নিজের দিকে, তত ওর সাথে সংলগ্ন অক্সিজেনের ইলেকট্রনের ঘাটতি পড়বে। আর অক্সিজেনের ঘাটতি পড়লে ও কার কাছ থেকে মিটাবে? হাইড্রোজেনের কাছ থেকে।
দ্যাটস ইট। হাইড্রোজেনের কাছ থেকে যদি সজোরে টান দেয় তাহলে হাইড্রোজেন তো সহজেই প্রোটন আকারে বের হয়ে যাবে। সবাই বুঝেছেন? আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা সুন্দর ছবি আঁকি। চলো, এটা তোমাদের জ্ঞানার্জনের পথে অনেক সহযোগিতা করবে। এটা ধরো কেন্দ্রীয় পরমাণু, এটা হচ্ছে Ca, এর সাথে কানেক্টেড থাকে কি অক্সিজেন, এখানে থাকে অক্সিজেন, এইদিকে থাকে হাইড্রোজেন, এইদিকে থাকে হাইড্রোজেন। নর্মালি এটা হচ্ছে অক্সি অ্যাসিডের জেনারেল স্ট্রাকচার আর কি, মানে মিনিমাম এই জিনিসগুলো লাগে। এখন ধরা গেল একই রকমের জিনিস, শুধুমাত্র এই কেন্দ্রীয় পরমাণুটার আকারটা একটু বড়, এই দ্যাট ইজ দ্য ডিফারেন্স, আর কোনো পার্থক্য নাই। তাহলে সেই ক্ষেত্রে বলেন তো কি হচ্ছে ঘটনা, এই পরমাণুটার আকার যেহেতু ছোট, তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি কী হবে বলেন তো, বেশি হবে, তাই না? পড়ছো না ছোটোবেলায়? আর এর ইলেকট্রোনেগেটিভিটি কী হবে বলেন তো, লো হবে, কম হবে। তাহলে এ হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন অনেক বেশি বেশি টানবে নিজের দিকে, তাহলে অক্সিজেনের কাছে ঘাটতি পড়বে অনেক বেশি, ও এদিক থেকে টানবে অনেক বেশি, এখান থেকে যাচ্ছে অনেক বেশি, তাহলে হাইড্রোজেনটা খুব সহজেই কী আকারে বেরোচ্ছে বলেন তো, H+ আকারে বের হয়ে যাচ্ছে। সবার কাছে বোঝা গেছে তো বন্ধু? আচ্ছা, এখন এইখানে যদি বলি আমি, তাহলে এইখানেও পুল আছে, বাট এখানকার পুলটা কম, তাহলে একটা করে অ্যারো দিচ্ছি, এই পাশে একটা করে অ্যারো, তাহলে এই হাইড্রোজেনও প্রোটন আকারে বের হবে, তবে কম বের হবে আর কি, অল্প একটু টেন্ডেন্সি থাকবে, রিলেটিভলি লোয়ার, দ্যাটস ওয়াই এটার অ্যাসিড ক্যারেক্টার কম হবে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার নিয়ে কথা বললাম। এখন কথা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যার কথা বলো তো। কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বেশি হইলে অ্যাসিড সবল হবে নাকি দুর্বল হবে বলেন? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যাটা কেন ম্যাটার করে এটা কি বুঝতে পারতেছো? কেন্দ্রীয় পরমাণুটা যত বেশি পজিটিভ টাইপের হবে, আমার কথা কি বুঝেছো বন্ধু? কেন্দ্রীয় পরমাণুটা যত বেশি পজিটিভ টাইপের হবে, মানে একজনের মাথায় ধরো এখানে ছিল হচ্ছে +3 কোনো কারণে, আর এখানে ছিল হচ্ছে +5, সো যে +5 তত পেটের মধ্যে ক্ষুধা অনেক বেশি, ইলেকট্রনের ক্ষুধা, তখন সে অক্সিজেনের কাছ থেকে টানার চেষ্টা করে, অক্সিজেন তো দেয় তো নাই, বাট তার আরও অভাব পড়ে বেশি, তখন সে এই পাশে হাইড্রোজেনের কাছ থেকে বেশি করে ইলেকট্রন টানে। তো আশা করি বুঝেছো নর্মাল জিনিসপত্র, বাচ্চা বাচ্চা কথাবার্তা। তাহলে এবার চলো কি বলছে, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হয় অ্যাসিড তত সবল বা তীব্র হয়। যেমন ধরো এই যে পারক্লোরিক অ্যাসিডের সাথে সালফিউরিক অ্যাসিডের তুলনা দিছে, যদি এই তুলনাটা ঠিক হয় নাই, কেন ঠিক হয় নাই কি বলতে পারবা? কারণটা হচ্ছে তোমরা কেন্দ্রীয় মৌল আলাদা না হলে কেন্দ্রীয় পরমাণুর আকার ডিফারেন্ট হবে কেমনে গাধা? আসল হ্যাঁ বলো। আসলে ব্যাপারটা ওই জায়গায় না, নিয়মটা হচ্ছে তোমরা যখন পরিবেশ রসায়ন পড়ছো বয়েল চার্লসের সূত্র, তখন খেয়াল করছিলা যখন একটা ইস্যু আমরা ভেরিয়েবল বানাই তখন বাকি ইস্যুগুলোকে আমাদের কনস্ট্যান্ট রাখতে হয়, মনে আছে? সো ব্যাপারটা হচ্ছে এইখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +6, আর এখানে এটার কত বলেন তো +7, দ্যাটস ওয়াই এটাকে নেওয়াটা ঠিক হয় নাই, সিমিলার অক্সিডেশন নাম্বারওয়ালা একটাকে নিতে হইতো। যাই হোক ব্যাপার না, এই মানে এইগুলা বলি আমরা আর কি, বুঝতে পারছিস তো? মানে ক্লোরিনের চেয়ে তো সালফারের কেন্দ্রীয় পরমাণুর আকারটা কি বড় না? কারণ সালফারের পারমাণবিক সংখ্যা কত 16, সালফার এখানে, আর ক্লোরিন তো তার আরও ডান পাশে, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে কি হয় আকারটা ছোট হয়। সো যেহেতু আকার ছোট তাহলে ওইটার হচ্ছে অ্যাসিডিটি বেশি হবে, ঠিক আছে? এই আর কি। তারপরে কি বলছে, এই যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যত বেশি হয় অ্যাসিড তত সবল বা তীব্র হবে। যেমন ধরো এই যে ক্লোরিনের অ্যাসিডগুলোকে যদি আমরা লিখি HClO4 HClO3, মনে আছে এগুলো আপনাদেরকে ফাউন্ডেশনে দেখাইছিলাম। এই সবগুলোর মধ্যে জারণ সংখ্যা যদি দেখো তুমি, এইখানে ক্লোরিনের জারণ সংখ্যা আমি নিচে লিখতেছি +7, এখানে আছে +5, এখানে আছে +3, এখানে আছে হচ্ছে +1, ডেফিনেটলি অ্যাসিড সবচেয়ে বেশি সবল হবে HClO4। আচ্ছা, সো তারপরে কি বলছে, অ্যাসিডের অণুতে এই পয়েন্টটাই 3 নাম্বার পয়েন্টটা আমি আজকেও অনেক ঘাটাঘাটি করলাম, আমি প্রতি বছরই ঘাটাঘাটি করি, পাই না কোথাও, এটা দুনিয়ার কোথাও পাই নাই। এটা হচ্ছে আমাদের সময় আমরা আমাদের কলেজের যে স্যার ইউসুফ স্যার একটা নোট দিতেন আমাদেরকে, তার হ্যান্ড নোট, অসম্ভব সুন্দর হাতের লেখা ছিল স্যারের নোটের মধ্যে এই পয়েন্টটা লেখা দেখছিলাম, এবং এই জিনিসটা আমি আজও এর কোনো রেফারেন্স খুঁজে পাই না যে স্যার এটা কই পাইছিল, বাট ইট ওয়ার্কস অল দ্য ওয়ে, মানে সবসময় কাজ করে জিনিসটা, অসম্ভব সুন্দর একটা জিনিস। সেটা হচ্ছে অ্যাসিডের অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু সংখ্যার ডিফারেন্স যত বেশি হবে, পরমাণু সংখ্যার পার্থক্য যত বেশি হবে, ওই অ্যাসিড তত সবল হবে। মানে কি দেখো, এই অ্যাসিডের অণুতে হাইড্রোজেন একটা, অক্সিজেন 4টা, তার মানে ডিফারেন্সটা কত এখানে বলেন তো 3, এখানে ডিফারেন্স কয়টা 2 আর 4, তার মানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স কয়টা দেখেন তো 1, এখানে ডিফারেন্স কয়টা দেখেন তো 0। এবং আসলেই অ্যাসিডের
কি বলো এটাকে, মানে সক্রিয়তার ক্রম হচ্ছে এটা। তোমরা কি বুঝছো ব্যাপারটা? সব জায়গাতেই ঘটে, সব জায়গাতেই ঘটে, আমি তো সেটাই বললাম। বাট ওইখানে আমরা কথা বলছি শুধু জারণ সংখ্যা নিয়ে আর কি, দ্যাটস ওইখানে এটা বলি নাই, বুঝিস নাই ব্যাপারটা গরু। আচ্ছা তারপরে আসো, এই যে 4 নাম্বার যে পয়েন্টটা, এটা হচ্ছে আলটিমেট কথা। ধরো উপরের কোনো একটা পয়েন্ট অনুযায়ী এ নামক কোনো একটা অ্যাসিড বি এর চেয়ে বেশি সবল হওয়ার কথা, এটা তোমার লজিক বলে। কিন্তু বাস্তবে তুমি কে বাইর করে দেখছো, অ্যাসিডের কে বাইর করে দেখছো যে কে হচ্ছে এইটার কম এইটার বেশি, তাহলে ডেফিনেটলি কে বেশি সবল অ্যাসিড হবে জানো? বি। কোনো যুক্তি কাজ করবে না, কারণ তোমার যেসব যুক্তি, সেই যুক্তি তোমার অবজারভেশন ডিপেন্ডেন্ট, বাট হাউ মাচ হ্যাভ ইউ অবজার্ভড। বিজ্ঞানের যে বড় প্রবলেম, কেন বিজ্ঞানের সূত্রগুলো 2 দিন পর পর বদলায়, কারণটা হচ্ছে আমাদের অবজারভেশন ওয়ার্ল্ড খুবই ছোট। আমরা যা দেখি, আমরা যা কিছু দেখতে শুনতে পাই, এগুলো আসলে ভেরি লিমিটেড অ্যামাউন্ট। প্রকৃতি যতই আবিষ্কার হচ্ছে ততই আমাদের ভুল ধারণা ভাঙতেছে, এই আর কি। সো মোট কথা হচ্ছে যে অ্যাসিডের কে যত বেশি, ওই অ্যাসিড তত সবল হবে, এই যে নিচের কথাটা যেটা আর কি। এবং এই কে দুইটা খুঁজে বের করছি বহুত কষ্টে, গুগল করলেও পাওয়া যায় না, পরে দেখলাম যে গুহ স্যারের বইতে আছে। কইতে স্যাররাই মানগুলো পাইছে আমি জানি না। তোমাদের কি মনে আছে যথেষ্ট সবল অ্যাসিড এবং ক্ষারের কে এবং কেবি হয় না কিন্তু, মনে নাই? ইনফিনিটি ধরে নেই আমরা, মানে ইনফিনিটলি লার্জ দ্যাট নাম্বার ইজ। তো আসলে এই নাম্বারগুলো বড়, যেমন ধরো সালফিউরিক অ্যাসিডের কে এর ভ্যালু গুহসারের 2022 সালের এডিশনে লেখা আছে 1×10⁻³ মানে 1000। সো এই 1000 ভ্যালুটা কিন্তু তুমি যদি অন্যান্য নর্মাল অ্যাসিডদের সাথে কম্পেয়ার করো, এটা কিন্তু আসলে এক্সট্রিমলি লার্জ। নাইট্রিক অ্যাসিডের কে লেখা আছে 2.4×10⁻1, মানে বুঝছো 240 আর কি বেসিক্যালি। সো কোথায় 240 আর কোথায় 1000, মানে বাবুরে কত টাইমস বেশি। সো এই আর কি বাচ্চা জিনিস ভাই, কে এর মান যার যত বেশি হবে তত বেশি শক্তিশালী হবে, শেষ। এখন এই রিলেটেড অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে। এটার স্লাইড আর লাগতেছে না, তোমরা কিছু জানতে চাইলে বলো, আমি বলতেছি। আচ্ছা তারপরে ধরো আমি এই, হ্যাঁ কোনটার? হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে কি হবে? হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে ফিজিক্স ইয়ামি হবে। জৈব অ্যাসিডটা হালকা করে একটু দেখে রাখি, হালকা করে একটু দেখে রাখি, বেশি করে দেখবো না, হালকা করে দেখবো, কারণ জৈব অ্যাসিড তো আমরা জৈব যৌগ পড়ার সময় দেখবো না। সো জৈব অ্যাসিডগুলোকে আমরা কমনলি কি দিয়ে লিখি জানো? আর COOH। এখন এটার গাঠনিক সংকেত কেমন হবে? আর এর সাথে কানেক্টেড থাকবে হচ্ছে সি, এখানে একটা ডাবল বন্ড দিয়ে OH। এখন এই আর এর একটা বিপদ আছে, সেই বিপদটা হচ্ছে আর জানি কেমন টাইপের জিনিস। ইমন তো পালাইছে, এমন এমন ভাষা বলবে যেটা যেন ও ছাড়া আর কেউ না বোঝে। আর হচ্ছে ইলেকট্রন আকর্ষী গ্রুপ নাকি বিকর্ষী গ্রুপ বলেন? অ্যালকাইল মূলক, এটা একটু তোমরা জেনে নাও, এটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষী টাইপের গ্রুপ। এটা আমরা অর্গানিক কেমিস্ট্রি পড়ার সময় জানবো, মানে ও নিজের কাছে ইলেকট্রন রাখতে চায় না, ও ঠেলে দিতে চায় আর কি। তাহলে এখন বলতো আর এর, তুই এটা বলবি কেন? তুই স্থানকাল পাত্র বুঝবি না? তোর এখানে বাকি যে ক্লাসমেটগুলো আছে তারা কেউ কি আবেশী ধর্ম ব্যাপারটা বুঝবে? কিন্তু এখানে তুই যদি বলতি যে ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, তাহলে সবাই বুঝতো, বোঝা না? হ্যাঁ, সব সময় কথা বলবো আমরা স্থান কাল পাত্র বুঝে, যে কার সাথে কথা বলতেছি। আসো, ঘটনা হইতেছে এখানে ধরো আমার আছে হচ্ছে মিথাইল মূলক CH3, আবার এখানে আমার মিথাইল মূলক না থেকে আরেকটা কি থাকতে পারতো? ইথাইল মূলক থাকতে পারতো, তাই না? আচ্ছা, ইথাইল মূলক যদি থাকে তাহলে গঠনটা কেমন হবে? সেই ক্ষেত্রে হবে আমাদের CH3 এর পরে এই পাশে আরেকটা CH2 আসবে, তাই না? এই এখন আমাকে একটু বলো কোনটা বেশি ইলেকট্রন বিকর্ষী, মিথাইল মূলক নাকি ইথাইল মূলক, বলো তো? শিখে রাখো, যে যে অ্যালকাইল মূলক চেইন যত লম্বা সে তত বেশি ইলেকট্রন বিকর্ষী। তাহলে এবার আপনারা একটু বলেন, ইমন আর শ্বেতাব কোনো কথা বলবা না, বলো কোন অ্যাসিড বেশি শক্তিশালী হবে, ইথানোয়িক অ্যাসিড নাকি প্রোপানোয়িক অ্যাসিড? হুইচ ওয়ান? ওইটা ইথানোয়িক অ্যাসিড, এটা প্রোপানোয়িক অ্যাসিড, বুঝা বলো। কেউ কইতে পারে না। বলো 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 তাড়াতাড়ি। ওই সব ঘুমাইতেছে দেখ, একজনও আল্লাহর বান্দা নাই। সেকেন্ডটা মানে কি? এটা ইথানোয়িক অ্যাসিড, এটা প্রোপানোয়িক অ্যাসিড। এখন বল বেশি সবল হবে তাই বলতেছো? আচ্ছা, অ্যাকচুয়ালি বেশি সবল হবে ইথানোয়িক অ্যাসিড,
তার কারণটা একটু বোঝো শোনা, আমি এতক্ষণ কি বুঝাইছি, এই যে হাইড্রোজেনটা এটাই তো বিয়োজিত হয় নাকি, প্রোটনিক হাইড্রোজেন তো এটাই, ঠিক না? এই প্রোটনিক হাইড্রোজেন যত দ্রুত বের হয়ে যাবে তত বেশি অ্যাসিডিক হবে। এখন এটা বের হয়ে যাবেটা কেন? কারণ ওর সাথে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা এখানে আছে তোমার, এই বন্ড পেয়ার ইলেকট্রনটা কি করবে বলেন তো? অক্সিজেন টেনে ধরে রাখবে না ওর দিকে। অক্সিজেন কত বেশি টেনে ধরে রাখবে? অক্সিজেনের এদিক থেকে যদি ইলেকট্রন সাপ্লাই কম আসে তখন অক্সিজেনের যে চাহিদা সেটা তো পুরোপুরি এই সাইড থেকে মিটাইতে হবে। বুঝছ না আমার কথা? মানে তোর ঈদে একটা সালামির একটা ডিমান্ড আছে যে আমার ভাই ঈদে রাস্তায় যে লাদেন বোম কেনা লাগবে, ছোট একটা পিস্তল বন্দুক কেনা লাগবে, এই টাইপের কিছু থাকে না ছেলেদের, বেলুন কেনা লাগবে, চটপটি খাওয়া লাগবে, বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যেতে হবে। সো আমার ডিমান্ড হচ্ছে ভাই আমার 90 টাকা লাগবে হাত খরচা ঈদের। এখন আব্বু দিতেছে না, তার মানে তুই তোর সমস্ত চাহিদা আম্মুর কাছ থেকে মিটাবি। তো এই দিক থেকে যদি বেশি আসে, এই যে এই পাশে যেমন হচ্ছে এই দিক থেকে প্রচুর ইলেকট্রন সাপ্লাই যাচ্ছে, তখন যেটা হয় ও আর হাইড্রোজেনের কাছ থেকে বেশি একটা নেয় না। কিন্তু এইখানে কি হচ্ছে দেখেন তো, এই মিথাইলমূলক যেহেতু কম ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে তাহলে সমস্ত ডিমান্ড কিন্তু এই দিক থেকে মিটতেছে। তোমরা কি বুঝছো আমার কথা? তাহলে বলেন কে বেশি শক্তিশালী হবে? বেশি আকর্ষী মানে কি আকর্ষী? ইথানোয়িক অ্যাসিড পুরোটা ইলেকট্রন আকর্ষী। প্রোপানয়িকের তুলনায় কি বেশি? প্রোপানয়িক বলে পৃথিবীতে কেউ নাই তো, প্রোপানয়িক অ্যাসিড। কথা অর্ধেক অর্ধেক বললে তো বিপদ। ইলেকট্রন আকর্ষী, তুমি একই কথা, একই ভুল কথা বারবার বলতেছো। ইলেকট্রন আকর্ষণ নিয়ে তো কোনো ঘটনা না। আমরা এখানে কি সিদ্ধান্ত নিলাম? প্রোপানয়িক অ্যাসিডের তুলনায় ইথানোয়িক অ্যাসিড কি হিসাবে সবল বলেন তো? অ্যাসিড হিসাবে সবল। অ্যাসিড হিসাবে সবল মানে তো ইলেকট্রন আকর্ষী না। আমার কথা কিছুই বোঝে না এই পোলাগুলা। আমরা এইভাবে কথা বলবো কেন ঘুরায় পেঁচায়? সহজ কথা ভাই, বটম লাইন হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বেশি শক্তিশালী হবে। কেন আরিয়ান সাহেব বলেন? যদি আমাকে জিজ্ঞাসা করে তখন আমি ব্যাখ্যা শুরু করব যে ওর ভিতরে মিথাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন সাপ্লাই আসতেছে কম, যার ফলে অক্সিজেনের যে ইলেকট্রন ডিমান্ড সেটা পুরোটাই এই পাশ থেকে মেটে। আর এর ক্ষেত্রে যেটা হয়, ইথাইল মূলক অনেক বেশি ইলেকট্রন সাপ্লাই দেয়, তখন অক্সিজেনের যে ইলেকট্রন ডিমান্ড এই পাশ থেকে অনেক মিটতেছে, তখন তো আর হাইড্রোজেনের কাছ থেকে বেশি নিবে না। কিন্তু তুমি যেভাবে কথা বলতেছো তাতে মনে হচ্ছে যে ইলেকট্রন আকর্ষণের মানে পুরো ব্যাপারটা হচ্ছে না আর কি। মানে আমি জানি না বুঝাইতে পারছি কিনা, যাই হোক। সো দ্যাটস দ্য থিং অ্যাবাউট অর্গানিক অ্যাসিডস। যদিও আমি খুবই ছোট আলোচনা করছি, এর মধ্যে আরও অ্যান্ড বাট অর অনেক কিছু আছে, অর্গানিকের সময় আলোচনা হবে। ওকে, এটা কি এবার ইবন চন্দ্র অনাহারির কথায় আমরা জাদু দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে এই স্লাইডটা বানাইছি, কারণ আমরা কিন্তু শুধু অক্সি অ্যাসিডের তীব্রতা দেখাইতে চাইছিলাম, এখন আমরা হাইড্রো অ্যাসিডে চলে আসছি। দেখো, সো হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে কি একটাই যুক্তি, আর কোনো যুক্তি নাই, এবং এই যুক্তিটা আমাদের সময়কার বইতেও লেখা ছিল না, ইদানিংকার বইতে আছে। মানে আমাদের সময় আমরা অনেক কাঠ খড় পোড়ায় স্যারদের কাছ থেকে শিখছিলাম। সেই আইডিয়াটা হচ্ছে কি, এই যে হাইড্রো অ্যাসিডগুলো এদের সাথে যে অ্যানায়নগুলো কানেক্টেড থাকে, মানে হাইড্রো অ্যাসিডে থাকেটা কি, হাইড্রোজেনের সাথে আর একটা অ্যানায়ন। যেমন ধরো যদি ফ্লুরিন থাকে হইতে পারে, হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিন থাকে হইতে পারে, হাইড্রোজেনের সাথে ধরো ব্রোমিন আছে, হইল। এখন ঘটনাটা হয় কি বন্ধু, হাইড্রোজেনটা ধরো এতটুকু, ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে যদিও, ফ্লুরিনটা এই যে এইটুকু। এখন ফ্লুরিনটা তো ডেফিনেটলি বড় হবে। এই ঘটনাটাই যদি আমি এইখানে আসি, হাইড্রোজেনটাকে কনস্ট্যান্ট রেখে ক্লোরিনটা কি বড় হয়ে যাবে না? হইল। এই বস্তুটাকে আমি ওপাশে নিয়ে যেয়ে দেখাই, তাহলে জায়গা যেহেতু নাই, ওই হাইড্রোজেনটা তো আমার কনস্ট্যান্ট, মানে হাইড্রোজেনের সাইজটা কনস্ট্যান্ট, ব্রোমিনটা আরও বড় হয়ে যাবে। এইবার যদি তাহলে আমি ধরো এই চাইতে যাই তাহলে আরও বড় হয়ে যাবে। নিয়মটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের আকারের পার্থক্য যত বেশি হয়, অ্যাসিমেট্রিক শেপ যত বেশি হয়, তত এই অ্যাসিডটা শক্তিশালী হয়। তাহলে এই কারণেই আমাদের বলেন তো কে বেশি শক্তিশালী হবে? তোমরা জানো যে HCl খুবই শক্তিশালী অ্যাসিড। মজার কথা হচ্ছে HF তার চেয়ে দুর্বল, HCl এর চেয়ে HBr বেশি শক্তিশালী, HBr এর চেয়েও বেশি শক্তিশালী কে বলেন তো? HI। সো HIটাকে আমরা পাত্তা দিতাম না, বাট অ্যাকচুয়ালি ওইটাই অ্যাজ অ্যান অ্যাসিড, আমি আবারও বলতেছি অ্যাসিড হিসাবে বেশি শক্তিশালী আর কি। ঠিক আছে, তোমরা জানো অলরেডি যে একটা পদার্থের মধ্যে অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে।
সো অ্যাসিড হিসাবে সে বেশি শক্তিশালী বলতেছি, তার মানে এই না যে সে অন্য যে কোনো কিছু হিসাবে শক্তিশালী বেশি, অ্যাসিড হিসাবে শক্তিশালী বেশি। এখন ভাবতেই পারো যে এটা কেন হয়, এই লজিকটার কারণটা কি? কারণটা খুবই সিম্পল ভাই। কথা হচ্ছে এখানে হাইড্রোজেনের তুলনায় ফ্লুরিন বেশি তড়িৎ-ঋণাত্মক, এখানে হাইড্রোজেনের তুলনায় ক্লোরিন, হাইড্রোজেনের তুলনায় ব্রোমিন, হাইড্রোজেনের তুলনায় আয়োডিন, সবাই হাইড্রোজেনের চেয়ে বেশি তড়িৎ-ঋণাত্মক। তাহলে এই বন্ড যদি ব্রেক করতে যায় তাহলে বলেন তো মাঝখানে যে বন্ড পেয়ার ইলেকট্রনটা আছে ওটা কে নিয়ে যাবে? হাইড্রোজেন নিয়ে যাবে নাকি ফ্লুরিন নিয়ে যাবে? ওর সাথে যেই কানেক্টেড থাকুক সে নিয়ে যাবে মাস্ট এটা। এখন কথা হচ্ছে এই বন্ডটা কত দ্রুত ব্রেক করবে তার উপরে ডিপেন্ড করে ওই অ্যাসিড কত শক্তিশালী। এখন বন্ড ব্রেকিংটা তখন সবল হয় যখন তোমার ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজের ডিফারেন্স তত বেশি হয়। বোঝা না? বুঝিস? সো আকারের পার্থক্য সবচেয়ে বেশি হচ্ছে HI-তে, দ্যাটস ওইটা বেশি শক্তিশালী হবে, এটা নিয়ে বলার কিছু নাই আর কি। এই তো দেখা ফেলছি, তারপরে এবার কি? হ্যাঁ চলো প্রশ্ন সলভ করি এখন আমরা। এইটা কিভাবে ইয়া করবা, তোমার আগে জানতে হবে যে এই সায়ানাইড মূলকের সাইজ কেমন, বুঝিছো? আচ্ছা, এটা জানার পরে যদি আসলেই জেনে আসো তখন বুঝবা যে আমরা আসলে কত ভুল ভাল পড়ি এবং কত কিছু না। যাই হোক, দেখো এটা একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করো, মজা আছে। ওগুলো বইয়ের বেশি বাইরে চলে যাবে বলে আমি আলোচনাগুলো করতে চাচ্ছিলাম না, বাট একজন দড়ি ফেলছে, আরিফ ভাই কি জানি এটা লুকাইতেছে। আচ্ছা কিছু না, দেখো জব 22 নিচের কোন অ্যাসিডটি সবচেয়ে শক্তিশালী বলেন? HI। এই প্রশ্নগুলো আসে, বাচ্চা বাচ্চা জিনিস। হাইড্রোসিড সমূহের তীব্রতা নির্ভর করে কোনটির উপর বলেন? হাইড্রাসিডের কথা বলছে, অক্সি অ্যাসিড না বাবা, বুঝিস নাই? হ্যাঁ হাইড্রাসিডের ক্ষেত্রে তাহলে কোনটা হবে? এগুলা কিছুই না, অ্যানায়নের আকার। এবার চলো অ্যাসিড ক্ষার অনুমাপনের পিএইচ কার্ভ দেখা লাগবে আমাদের। পিএইচ কার্ভ আজকের একমাত্র গভীর আলোচনার বিষয়। এইটুকু আলোচনা হয়ে গেলে তারপর আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করে বাড়ি চলে যাব, শেষ ক্লাস। ওকে, সো এখন আমরা যখন অনুমাপন করব বা টাইট্রেশন করব তখন এই বস্তুটার নাম জানো কি? এই যে বড়, এটা আরো অনেক লম্বা থাকে, এটার নাম জানো কি? এটাকে বলে বুরেট। আর পিপেট কোথায় এখানে? এই নিচে কি পিপেট নাকি এটা? এখানে পিপেটের ছবি নাই, পিপেটের ছবি আমার কাছে আছে, এই যে পিপেট। এটা দিয়ে মুখ দিয়ে আমরা টেনে চুষে অথবা রাবার একটা ইয়া থাকে স্পঞ্জ টাইপের, ওটা দিয়ে সাকশন করে আমরা তুলি আর কি। সো দ্যাটস ইউর পিপেট। সো এখন ঘটনা হচ্ছে এটা কি বিকার নাকি? এটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক, কনিকের মতো দেখতে, এই জন্য বলে কনিক্যাল। যাই হোক, এখন ঘটনা হচ্ছে বন্ধু, তোমরা একটা সিদ্ধান্ত নাও যে তোমার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কাকে রাখবা আর বুরেটের মধ্যে কাকে রাখবা। আমি তার আগে একটু মনে করাই দিই ফেজ 2 এর কথাবার্তা, পরিমাণগত রসায়ন। আমাকে একটু বলো, যে দ্রবণের ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে জানো কি দ্রবণ বলে? প্রমাণ দ্রবণ। আচ্ছা, মানে ওই দ্রবণটার ঘনমাত্রা আমি জানি, তো আমি কি করব এখন? জানা একটা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে, মানে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে আর একটা অজানা ঘনমাত্রার দ্রবণ আমি বের করে ফেলবো। ফোর্সে আমি জানি এই কলমটা হয়তো বা 7 ইঞ্চি লম্বা, এটা দিয়ে আমি কি এই অজানা বোর্ডের দৈর্ঘ্যটা আমার জানা নাই, তাহলে বোর্ডের দৈর্ঘ্যটা আমি মেপে ফেলতে পারবো না? ব্যাপারটা ঠিক এরকম, তোমার কোন একটা জানা ঘনমাত্রার দ্রবণ লাগবে আর একটা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা বের করার জন্য। সো এখন বলো তো, জানা ঘনমাত্রার দ্রবণ যেটা অর্থাৎ প্রমাণ দ্রবণ, ওটাকে কোথায় রাখে? বুরেটের ভিতর নাকি কনিক্যাল ফ্লাস্কে? ওটাকে বুরেটে রাখতে হয় আর কি। সো এখন তোমরা একটু মানে যে কোনোটা ধরলেই হবে, আমাকে একটু বলো কোনটা ধরতে চাও, যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে কি আছে, অ্যাসিড নাকি ক্ষার, কোনটা? ঠিক আছে, এখানে ধরলাম অ্যাসিড, বইতে এই কাজটাই করে। আর এখানে কি আছে? বেজ। তার মানে কোন একটা ক্ষারের দ্রবণের ভিতরে তুমি ফোটায় ফোটায় কি ঢালতেছো বলো তো? অ্যাসিড ঢালতেছো। এখন এটা জানা অ্যাসিড শুধু না, জানা ঘনমাত্রার অ্যাসিড, বুঝো নাই বন্ধু? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই এদের বিক্রিয়াটা 4 প্রকারের হইতে পারে। 4 প্রকারের কি কি হইতে পারে? ওই অ্যাসিডটা যেটা, সেটা হইতে পারে একটা স্ট্রং অ্যাসিড। ক্ষারটাও যদি স্ট্রং হয় তখন আমরা বলবো SASB, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ রিয়াকশন। এমন যদি হয় অ্যাসিডটা স্ট্রং তবে বেসটা হচ্ছে উইক, তাহলে SAWB। যদি এমন হয় অ্যাসিড উইক
বেজ স্ট্রং, এটাও হইতে পারে। অথবা হইতে পারে কি বলেন তো, উইক অ্যাসিড যোগ হচ্ছে উইক বেজ। এই 4টা ঘটনা ঘটতে পারে। তোমাদেরকে কি কখনো বলছিলাম? না, কিছু বলি নাই। ফাউন্ডেশনের কোনো একটা পর্যায়ে যে আমরা সবাই লবণ, অ্যাসিড হইতেছে আমাদের আম্মু, ক্ষার হইতেছে আমাদের আব্বু, বলছিলাম? এবং এই ব্যাপারগুলো কত যে সত্যি আমি বাচ্চা কাচ্চা পড়াইতে যাই সারা জীবন দেখছি। কারোর ক্ষেত্রে বাপ এবং মা দোনোটা খুবই স্ট্রং ক্যারেক্টারের হয়। স্ট্রং ক্যারেক্টার মানে বুঝছো, বাপের পুরুষালী ব্যাপার আছে, মার মধ্যে একটা ব্যাপার আছে, মা ব্যাপার আছে। মানে মা ব্যাপার মানে এই না যে লালু থালু না, মায়েদের যে ব্যাপারটা হওয়া উচিত। আবার কারো কারো ক্ষেত্রে বিপদ পড়ে এইটাও পেয়ে যাই আমরা, যে বাপেও তারা কিছু কয় না, মায়েও তারাও কিছু কয় না। বাপেও নিজের দায়িত্বটা বোঝে না, যে পোলার প্রতি দায়িত্বটা কি, মায়েও বোঝে না দায়িত্বটা কি। এই টাইপের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা বড় বিপদে থাকি। তোমরা বোঝো না আমার কথা? আচ্ছা, আর একটা ব্যাপার একটু বলে রাখি এখানে, সেটা হচ্ছে যদিও একটু অপ্রাসঙ্গিক, তাও একটু জেনে রাখো। এই স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেজের রিয়াকশনে যে সল্ট তৈরি হয়, সেই সল্ট কেমন সল্ট হয় বলো তো আমাকে একটু? কেমন ধরনের লবণ হয়? সেই সল্টের মধ্যে অ্যাসিডিক বেসিক কোনো ক্যারেক্টারই থাকে না, অর্থাৎ সে নিরপেক্ষ লবণ দেয় আর কি, নিরপেক্ষ লবণ তৈরি করে। যদি আমাদের এইরকম বিক্রিয়া হয় স্ট্রং অ্যাসিড উইক বেস, তাহলে হবে হচ্ছে অম্লীয় লবণ তৈরি হবে। আর এখানে হবে কি বুঝতেই পারতেছেন, ক্ষারীয় লবণ, কারণ স্ট্রং বেস ছিল। আর নিচেরটা কি হবে বলো তো? এটাকে আমরা নিরপেক্ষ বলি, কার জানি মাইকে শব্দ। আচ্ছা, তবে এইটাকে আমি বলি হচ্ছে বোকা লবণ। অদ্ভুত একটা লবণ হয় আর কি। ধরো অ্যামোনিয়াম সায়ানাইড, NH4CN। অ্যাসিডও দুর্বল, ক্ষারও দুর্বল, একটা বোকা বোকা টাইপের একটা লবণ হয় আর কি। মানে ও আসলেই কোনো দিকেই যায় না। ওকে, যাই হোক, চলেন এখন আমরা তাহলে কাজ। হ্যাঁ, মানে মেইনলি তার ক্যারেক্টারিস্টিক্স নিরপেক্ষ হয়, বাট এইটা খুবই স্টুপিড টাইপের একটা লবণ। এই টাইপের লবণের কেমিস্ট্রিও খুব মজার, মানে এগুলোতে অদ্ভুত সব কাজবাজ করা যায় আর কি। পরে হইল না তা কি, অল্প একটু বিক্রিয়া হইলো, অল্প একটু লবণ তৈরি হইলো, ওইটুকু লবণের কথাই আমি বলতেছি। বুঝিস নাই কিছু, মানে বিক্রিয়া তো হবে। ওকে, আর তারপরে তোমরা যেহেতু প্রশ্ন করলা, তাহলে একটা মজার কথা বলেই ফেলি। সেটা হচ্ছে, একটা মজার জিনিস কি জানো, কোনো একটা বিক্রিয়া কমপ্লিটলি হবে কি না এটা আসলে একজনের উপর ডিপেন্ড করে না। এটা আসলে পারস্পরিক একটা ব্যাপার। ধরো অ্যামোনিয়া একটা দুর্বল ক্ষার বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমরা যেটাকে বলি, কিন্তু ওর মধ্যে যদি তুমি HCl দাও, দেখবা না যে কোনো বিক্রিয়ার গতি ধীর, প্রচণ্ড গতিতে বিক্রিয়া হয়ে যায়। HCl ওকে বাধ্য করে বিক্রিয়া করতে। HCl যে যখন দ্রবণে প্রচুর প্রোটন তৈরি করে, ওই প্রোটনগুলো হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে ফেলে। ধরো এর বিয়োজিত হয়েছিল মাত্র 5%, মানে দ্রবণে ধরে নাও 5 পিস হাইড্রোক্সিল ঘুরে বেড়াচ্ছিল, আর 95 পিস এর মধ্যে ঘুমাইতেছে, মানে ও ভাঙে নাই। বাট H+ এসে যখনই OH- এর সাথে যুক্ত হয়ে পানি গঠন করছে, তাহলে কিন্তু 5টা যে হাইড্রোক্সিল আয়ন দ্রবণে ছিল আগে, সেই 5টা কিন্তু খরচ হয়ে গেছে, দ্রবণে কিন্তু আর হাইড্রোক্সিল আয়ন নাই। তো তোমরা ইকুইলিব্রিয়াম শিখছো, যতগুলো আয়ন থাকার কথা ততগুলো তো বানাইতে হবে, তখন ও আবার ভাঙা শুরু করে, যখনই ভাঙে ও আবার বিক্রিয়া করে। তোরা বুঝিস না আমার কথা বাবা? কি প্রশ্ন করতে বুঝি নাই? অভিজ্ঞতার একটা ব্যাপার আছে, অভিজ্ঞ মানুষ তো আমরা জানি যে ও আচ্ছা, দুঃখিত, ওইখানে অভিজ্ঞতা শর্ট পড়ে গেছে। আসো, যাই হোক, তাহলে আমরা মাথায় রাখবো কি, আমাদের বিকারে কনিক্যাল ফ্লাস্কে ছিল কি, ক্ষার ছিল, আর তার মধ্যে আমরা ফোটায় ফোটায় অ্যাসিড ঢালতেছি। ঠিক আছে, তুমি চাইলে উল্টাটাও ধরতে পারো। যদি আমাদের বইয়ের প্র্যাকটিস হচ্ছে এই কাজটা করা, কেউ এটা রুল ব্রেক করে নাই, আমারও করতে ইচ্ছা করে না, কেন জানি, আছে থাকুক। বাট এটা আসলে যে কোনো রকমই করা যায়, তার উপরে ডিপেন্ড করে গ্রাফের চেহারা চেঞ্জ হয় আর কি। সো চলেন আমরা এইভাবে ধরেই গ্রাফ আঁকবো এখন আর কি। সো তার আগে একটু বলি যে এই যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া যে করতেছি, বুলেট থেকে আমরা কতক্ষণ পর্যন্ত দ্রবণ ফালাবো, মানে অ্যাসিড ফালাবো বলো তো? যতক্ষণ পর্যন্ত না পূর্ণ প্রশমন ঘটে, অর্থাৎ প্রশমন বিন্দুতে পৌঁছাই।
বুঝবোটা কেমনে যে এখানে প্রশমন হয়ে গেছে নাকি দ্রবণটা এখনো ক্ষারীয় আরও অ্যাসিড লাগবে, বুঝবোটা কেমনে? সেটা বোঝার জন্য লাগবে হচ্ছে আমাদের এই যে নির্দেশক নিয়ে এই কথাগুলো তো আমি আগেও দেখাইছি ফেজ 2-তে পরিমাণগত রসায়নে, তাই এখন আর বলতেছি না। তাহলে এদের কালার শিফটিংয়ের মাধ্যমে আমাদেরকে জানান দেয় যে ওর মধ্যে এখনো ক্ষারীয় দ্রবণ আছে নাকি ওর মধ্যে আরও অ্যাসিড ঢালা লাগবে। দ্যাটস ইট, সহজ জিনিস। বুঝছস তো নাকি নির্দেশক? আচ্ছা, সো এই নির্দেশক নিয়ে সেই আগের স্লাইডই কপি করে নিয়ে আসছি, নতুন কিচ্ছু নাই একটাও কথা এই আগের কথাবার্তা। তবে শুধু একটা কথা বলি, নির্দেশকগুলো কি ধরনের পদার্থ হয় জানো? ওরা নিজেরা কিন্তু হয় অ্যাসিডিক নাইলে বেসিক, যে কোনো একটা, এবং ওরা হয় হচ্ছে জৈব অ্যাসিড অথবা কি বলেন তো, জৈব ক্ষার। জৈব কেন? কারণ জৈব না হইলে, অজৈব যদি হইতো তার বিক্রিয়ার গতি অনেক ফাস্ট হইতো এবং ও মূল যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া তার মধ্যে ও নিজে যে ইন্টারফেয়ার করতো, অর্থাৎ ও নিজে একটু অ্যাসিড হিসাবে কাজ করতেছে, নাহলে নিজে একটু ক্ষার হিসাবে কাজ করতেছে, ওই কাজ করার সুযোগ দিব না আমরা বলেই দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারকে নিয়ে আসছি। বুঝেছো বন্ধুরা? আচ্ছা, এবার আসো পিএইচ পরিসর। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট জিনিস। এটা আমারে যদি জিজ্ঞাসা করো যে বলতো ফেনফথেলিনের পিএইচ পরিসর কত, আমি ক্ষমা চাইবো, তোমার হাতে পায়ে ধরে ক্ষমা চাইবো, আমি জানি না। মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, কোনোটারই আমি জানি না, কারণ এগুলো মুখস্থ করার বয়স আমার চলে গেছে। আমার মনেই থাকে না, মনে রাখতে ইচ্ছাও করে না। ঠিক আছে, আমার মনে রাখার আরও অনেক জিনিস আছে। এই রেঞ্জগুলো তোমরা অবশ্যই বই থেকে মুখস্থ করবা, আমাদের স্লাইড থেকে না। আমরা মোস্টলি এইসব ডেটা ওই গুগলে যা পাই এগুলো নেই, এগুলো ভালো না, বইয়েরটা নিবা আর কি, কারণ বইয়ের এই গদে মুখস্থ লাগবে। সো এখন এই পিএইচ রেঞ্জটা আসলে কি বোঝায়, এটা কি কখনো তোমাদেরকে বুঝাইছিলাম যে পিএইচ রেঞ্জটা আসলে বোঝায়টা কি? বলি নাই? তাহলে ডোমেইন কাকে বলে? তোর কথা শুনে মনে হচ্ছে অঙ্ক পড়তেছিস গাধা। আমি বলছি কিনা কখনো তাই বল। আচ্ছা, আমি না বললে এখন শোন। আরে এরা ইয়ার কিও বোঝে না, ও যেভাবে রেঞ্জ বললো কিচ্ছু হয় নাই, আন্দাজে আবল তাবল বকছে, তাই আমি ডোমেইনের কথা বলছি, এই আবার ডোমেইন ব্যাখ্যা করা শুরু করছে, গাধা কোথাকার। ইয়ার কি করছিলাম এটা? হা হা হা। এখন শোন, মনোযোগ দে, কি যেন বলতেছিলাম ভুলে গেছি। আমি কি কখনো ব্যাখ্যা করছিলাম যে রেঞ্জটা আসলে কি বুঝায়? হ্যাঁ, আচ্ছা, না বলছি জানি না, বলছি। শোন, শ্বেতাবের একটা ছোট ভাই আছে না? ওরে আল্লাহ, আচ্ছা ঠিক আছে। ধরো শ্বেতাবচন্দ্রকে রেখে বাসায় আম্মু পাশের বাসার ভাবির সাথে গল্প করতে গেছে। তো আম্মু বলে দিয়ে গেছে ওর ছোট ভাইকে যে তুই একটা কাজ করবি, যদি শ্বেতাব পড়তে থাকে, এই যে পড়ার টেবিল, যদিও পড়তে থাকে এই টেবিলে বসে, তাহলে তুই বারান্দায় যে দাঁড়ায় থাকবি একটা সবুজ গেঞ্জি পরে, আমি দেখে বুঝবো যে পড়তেছে। তাহলে তো বলছি। আর যদিও না পড়ে, ও যদি গিটার বাজায়, তাইলে যে কাজটা করবি, তুই লাল গেঞ্জি পরে বারান্দায় যে দাঁড়ায় থাকবি। তাহলে দেখো ওর ছোট ভাইয়ের গেঞ্জির পরিবর্তন, কালার পরিবর্তন দেখে কিন্তু আন্টি বুঝতে পারতেছে যে ও পড়তেছে নাকি গিটার বাজাচ্ছে। বুঝতে পারছিস তো? এখন ঘটনা হচ্ছে ওর ছোট ভাইয়ের অবস্থানটা কোথায়। ওর একটা ছোট ভাই আছে, সে হচ্ছে পাশে এই যে দোলনায় আছে, হ্যাঁ ধরো একেবারে পিচ্ছি। আর ওর আরেকটা যে ছোট ভাই আছে সেটা তো দুনিয়ার বান্দর, কারণ একটু হাঁটাচলা করতে পারে। সে ধরো এখানে আলমারির উপরে বসে থাকে, এই যে আলমারির উপরে। তো এখন এই যে ছোট ভাইটা আছে, এই যে আলমারির উপরে দাঁড়াও, ওকে বসায় নেই, এই যে বসে আছে, ঠিক আছে। আর আরেকটা এই যে দোলনায় শুয়ে আছে। এখন ঘটনা হচ্ছে দেখ, এর দৃষ্টি সীমার একটা লিমিট আছে, মানে ও যেটা দেখে, ধরো ও মাথা ঘুরাইতে পারে এই পর্যন্ত, দ্যাটস ইটস লিমিট। এর মধ্যে যদি শ্বেতাবের কোনো পরিবর্তন হয় তাহলে এসএ সাহেব বলতে পারবে যে ও ফুটতেছে কি ফুটতেছে না। ওর কিন্তু আর একটা লিমিট আছে, ওর দৃষ্টিসীমা কাজ করে এই সীমানায়। তোমরা কি বুঝেছো আমার কথা? এই ছোট ভাইগুলো হচ্ছে ইন্ডিকেটর। সো ইন্ডিকেটর 1 এটা ধরো, এটা হচ্ছে ইন্ডিকেটর 2। তাহলে এখন ঘটনা হচ্ছে দেখো, এই সীমানার মধ্যে যদি শ্বেতাবের নড়নচড়ন ঘটে তাহলে এ আমাকে নিশানা দিতে পারবে। যদি ওই সীমানায় শ্বেতাবের নড়নচড়ন ঘটে তাহলে কিন্তু এ ইন্ডিকেট করতে পারবে। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। প্রত্যেকটা ইন্ডিকেটরের বর্ণ পরিবর্তনের একটা সীমানা আছে, যে কত থেকে কত পিএইচ এর সীমানার মধ্যে ঘটনাটা ঘটছে। ওই সীমানায় যদি পিএইচ এর শিফটিংটা হয়, শার্প শিফটিংটা হয়, তাইলে হচ্ছে ওর কালারটা শিফট হয়, তাহলে কালার শিফট হয় না। কেউ বোঝা না মানে? ও আচ্ছা আচ্ছা।
তোরা কি বুঝছিস আসলে আমার এক্সাম্পলটা নাকি কেউই বোঝা নাই? আচ্ছা, আগেও দেখাইছিলেন কিন্তু আপনার কোনো কথা তো আমরা মনে রাখি না, এই কারণে এটাও ভুলে গেছিলাম। কি বিপদ তোদেরকে নিয়ে। আচ্ছা এবার চলো বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এবার দেখো এই গ্রাফ কি দেখাইছি নাকি দেখাই নাই? ওকে, তো আমরা একটা কাজ করব, গ্রাফটা আঁকে যেভাবে সেটা হচ্ছে এই ওয়াই অ্যাক্সিসে এইখানে রাখে হচ্ছে পিএইচ, ওই সিস্টেমের পিএইচ, যে পাত্রের মধ্যে বিক্রিয়াটা হচ্ছে অর্থাৎ কনিক্যাল ফ্লাস্কের মধ্যেকার পিএইচটা হচ্ছে এইখানে। আর এক্স অক্ষে বসায় হচ্ছে ভলিউম অফ বেজ, সরি ভুল বললাম, ভলিউম অফ অ্যাসিড। কারণ আমরা ফোটায় ফোটায় কি ঢালতেছিলাম বলো তো বন্ধু? অ্যাসিড। তোমরা কি বুঝছো আমার কথা? আমি একটু উল্টা বলছি, বইতে উল্টাটা ধরে, ওইটাই করি, তাহলে তোমাদের বই পড়তে সুবিধা হবে। এইখানে ধরি হচ্ছে আমরা বেজ ছিল আর এইখানে ধরি অ্যাসিড ছিল। খুব কি ক্ষতি হবে মানে বুঝবা তো নাকি? একটা ধরলেই হয়, ব্যাপার না। তাহলে এখন বল, তুই ফোটায় ফোটায় কি অ্যাড করতেছিলি ভাই? বেজ। তাহলে বলেন তো আমাকে একটু, এক্স অক্ষে আমাদের কি রাখা উচিত? ভিবি না? কারণ আমি বেজের পরিমাণটা আস্তে আস্তে বাড়াচ্ছি, এই সহজ জিনিস। এখন ওয়াই অ্যাক্সিসটা বেশি ইম্পর্ট্যান্ট। এই জায়গাটাকে আমরা ধরে নেই ওয়াই অ্যাক্সিসের হচ্ছে জিরো। জিরো বলতে কি? পিএইচ রেঞ্জের যে জিরো, অর্থাৎ যেটাকে আমরা কত বলছিলাম বলেন তো? 7। পিএইচ এর মিড পয়েন্ট কি আমরা 7 বলি না? তাহলে এর নিচে যখন থাকবে তখন আমরা বুঝবো কি দ্রবণটা কি অ্যাসিডিক আছে। কেন দ্রবণটা অ্যাসিডিক বলতেছি সেটা হচ্ছে ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তোমার কি ছিল দেখো তো? অ্যাসিড ছিল না? বোঝা নাই? আচ্ছা তাহলে এখন আমাকে বলেন, সেটা হচ্ছে শুরুতে আমাদের সিস্টেমের পিএইচ কই থাকবে? সিস্টেম বলতে কনিক্যাল ফ্লাস্কটাকে আমরা বুঝতেছি, ওটার পিএইচ কই থাকবে? কি? হ্যাঁ মানে সেটা কি নিচে থাকবে তো নাকি? 7-এর নিচে। এখন কত নিচে? প্রথমে আমরা চিন্তা করবো হচ্ছে এইটা, ডোলান ড্রাম, ডোলান। প্রথমে আমরা এই কন্ডিশনটা চিন্তা করতেছি, অর্থাৎ স্ট্রং অ্যাসিডের সাথে স্ট্রং বেজের রিয়াকশন। সেই ক্ষেত্রে তোরা একটু আমাকে বল, পিএইচ এর মান 7-এর কি বেশ নিচে থাকবে নাকি 7-এর ধারে কাছে থাকবে? বেশ নিচে থাকবে। ধরে নিলাম আমাদের পিএইচ এর মান 0-র ধারে কাছে কোনো এক জায়গায় এরকম আছে আর কি। এরপরে বলো, এই পাত্রে তুমি আস্তে আস্তে কি ঢালতেছো? ক্ষার। ক্ষার যত ঢালতেছো তত কি আমরা এক্স অ্যাক্সিস বরাবর ডানে যাচ্ছি না? এখন ডানে যখন যাব তখন ওই পাত্রের মধ্যে তো তুমি ফোটায় ফোটায় অ্যাসিড ফেলাচ্ছ, সরি কি ফেলাচ্ছ? ক্ষার ফেলাচ্ছ। তাইলে বলো ওই দ্রবণের পিএইচটা আস্তে আস্তে কি বাড়তে থাকবে নাকি কমতে থাকবে? যতই ডানে যাব বাড়তে থাকবে, কারণ ক্ষার ঢালতেছো, অ্যাসিড কমায় ফেলতেছো। আচ্ছা এখন যে বাড়তে যে থাকবে এটা দুইভাবে বাড়তে পারে। একটা হচ্ছে স্লো রাইজ, একটাকে আমরা বলি স্লো রাইজ, আর একটা হচ্ছে স্টিফ রাইজ মানে ফাস্টার রাইজ। কোনটা ঘটবে এখানে আসলে বলেন? আচ্ছা এইখানে আসলে যেটা হবে, এখানে হচ্ছে স্লো রাইজ হবে, এবং সেই স্লো রাইজটা এরকম। কেন এরকম হচ্ছে একটু মনোযোগ দিয়ে শোনো, রাজনৈতিক দল দিয়ে বুঝাই। এই পাত্রের মধ্যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে ছিল ধরো আওয়ামী লীগ। স্বাধীনতার আগের কথা চিন্তা করো, স্বাধীনতার আগে মানে বুঝিছো 36 জুলাইয়ের আগে পাত্রে অধিকাংশই কি ছিল? আওয়ামী লীগ ছিল না? ওকে। আর উপর থেকে ফোটায় ফোটায় পড়তেছিল ধরো বিপ্লবী জনতা। বুঝছো দুইটাই কিন্তু স্ট্রং। ওগো আছে টাকার জোর আর এর আছে বৈষম্যের জোর, যে তুই আমার লগে বৈষম্য করছস কেন, আমার বাপ চাচার লগে করছস কেন গত 16 বছর ধরে, এখন আমার লগে করতেছস। এখন ঘটনা হচ্ছে দেখ, তুই এক ফোঁটা এই মানে বিপ্লবীরে ফালা, এক ফোঁটারে ফালাবি, এর এক ফোঁটার সাথে ওর এক ফোঁটা বিক্রিয়া করে এটারও মেরে ফেলবে, ও নিজেও মরে যাবে। বুঝিস নাই? সিস্টেম এখনো কাদের দখলে বলেন? আওয়ামী লীগের দখলে না? আর এক ফোঁটা বিপ্লবী আনো, আর এক ফোঁটা আওয়ামী লীগ মরে গেল, গন। এইরকম তুমি যত ফোঁটা ফালাইতে থাকবা, আনলেস অ্যান্ড আনটিল ইট টোটালি ডিমিনিশেস, দ্য সিস্টেম ইজ স্টিল স্ট্রংলি আওয়ামী লীগ। কারণ ওইটা
বাই নেচার একটা স্ট্রং অ্যাসিড। বুঝা না আমার কথা? পাত্রের মধ্যে তোমার কি ছিল বলছো? স্ট্রং অ্যাসিড ছিল। সো স্ট্রং অ্যাসিডকে তুমি মারতেছো, খুন করতেছো, কতল করে ফেলতেছো, মাইরে ফেলতেছো কি দিয়ে? স্ট্রং বেস দিয়ে। তোমার ধরো কথার কথা, উপর থেকে যে অ্যাসিডটাকে ফেলতেছো তারও যে মোলারিটি, আর নিচে থেকে যে খাটটাকে ফেলতেছো তারও মোলারিটি ধরে নিলাম একই, তাহলে ওর এক ফোঁটার সাথে গিয়ে এক ফোঁটা মারামারি করে না? বুঝিস নাই? মানে ধরে নে দুইটারই তুল্য সংখ্যাও একই। এখন তাহলে বুঝতো ভাই, এর মধ্যে যদি 5000 ফোঁটা অ্যাসিড থাকে তাহলে ওর উপর থেকে ফালানো লাগবে কি 5000 ফোঁটা খার। তুই যদি ভাই 4500 ফোঁটাও ফালাস, তারপরে এখনো তো 500 ফোঁটা এখনো কি আছে, নিট অ্যাসিড বেশি আছে। কিন্তু ওই 500 ফোঁটা অ্যাসিড যেহেতু এটা স্ট্রং অ্যাসিড ছিল, পুরো সিস্টেমটাকে অ্যাসিডিক করে বসাই ধুয়ে দেয়। কেউ বোঝা না? তাহলে বলেন তো, আপনি যতই উপর থেকে খাট ঢালতে থাকবেন, এই সিস্টেমের পিএইচ তো বাড়বে না ওইভাবে, খুবই স্লোলি কোনো রকমে কোথায় কোথায় বাড়বে। বুঝতে পারছিস তো কেন স্লো রাইজটা হয়? আচ্ছা, আচ্ছা এটা বোঝার উপায় আছে, দাঁড়া একটু। ঘটনা হচ্ছে এখানে ছিল, এখান থেকে সে খুবই স্লোলি আস্তে আস্তে বাড়ে, আস্তে আস্তে বাড়ে। ঠিক আছে, মানে রাইজটা খুবই স্লো, অল্প রাইজ হয় আর কি। ঠিক আছে, এটা তো আমি হাতে আঁকতেছি, বেশি ভালো আঁকা হবে না, বুঝে নিস। এখন কোনো একটা সময় চিন্তা করে দেখ, 36 জুলাইয়ের আগের রাত, মানে আওয়ামী লীগ অলমোস্ট শেষ। ওরাও বুঝে গেছে যে 12টা কি রিয়েলিটি, তুমি মাইনে নাও 12টা তোমার বাইজে গেছে। সেই অবস্থায় তুই একটু ভেবে দেখতো ভাই, মাত্র বাকি আছে আমার 2-1 ফোঁটা অ্যাসিড। সেই অবস্থায় তুমি যখনই খার ঢালবা, এই প্রশমিত হয়ে গেল অবস্থা, বা প্রশমিত যখন হচ্ছে একেবারে, মানে প্রশমন বিন্দুর খুব কাছে, তখন একটু বোঝেন তো আপনারা পিএইচ এর মানটা এবার কি হবে কত? সাই করে লাভ দিয়ে উঠবে না? তোরা বুঝিস না আমার কথা? কারণ রাইট অ্যাট দিস মোমেন্ট উই হ্যাভ জাস্ট কিলড অল দ্য অ্যাসিডস, and the system, if it has one single drop of base more, the whole system will become basic, এবং that base will be very strongly basic. তো ওই 1 ফোঁটা খার, সামান্য 1 ফোঁটা এক্সট্রা খার, 1 ফোঁটাও না, 1 ফোঁটারও 10 ভাগের 1 ভাগ, ও পুরো সিস্টেমটার পিএইচ কি করবে বলেন তো? 7-এর যথেষ্ট উপরে নিয়ে যাবে না? দ্যাটস ইট। তাহলে আমাদের গ্রাফটা কেমন হবে? এরকম সাই করে লাভ দিয়ে উপরে উঠে যাবে। এরপরেও যদি তুমি এই যে দেখো বেস সামান্য একটু আয়তন বাড়াচ্ছ, মানে আমি কিন্তু এখান থেকে বেশি একটা বাড়ি নাই, তোরা কি দেখতে পাচ্ছ? আমি কিন্তু এই লাইন বরাবর আছি, হালকা একটু যদি বাড়াও তখন দেখবা আবার এই যে সুন্দর। কিছু বোঝো নাই তোমরা আমার কথা? সো দিস উইল বি দ্য কার্ভ টাইপ ফর কি স্ট্রং অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। তাদের টাইট্রেশনের আমরা এটাকে বলি হচ্ছে পিএইচ কার্ভ, এরকম হয় আর কি। এবং সেইখানে একটা শার্প রাইজ দেখা যায় কোথায়? শূন্যর ধারে কাছে, 2-3 অ্যারাউন্ড থেকে মোটামুটি ওদিকে যে 11-12-র কাছে, এত বড় একটা সীমানায় পিএইচ এর শিফট হয়। তোরা কি বুঝছিস আমার কথা? ওকে, তাহলে এখন ঘটনা হচ্ছে এই যে কর্মকাণ্ডের ব্যাপারটা কীরকম জানিস? ধরে নে শ্বেতাবচন্দ্র গিটার শুধু বাজাচ্ছে না, ও রক ব্যান্ড প্র্যাকটিস করতেছে। তো রক ব্যান্ড প্র্যাকটিসের সময় ও তো রক অ্যান্ড রোল করতেছে। তাহলে ওর যে লম্ফজম্পের যে সীমানা, সে নর্মালি ধর রবীন্দ্রসঙ্গীতের সাথে সে হচ্ছে গিটার বাজাচ্ছে, তাইলে কি হইতো? ওর সীমানা হচ্ছে পড়ার টেবিলের চেয়ার থেকে, এটা হচ্ছে পড়ার টেবিলের চেয়ার, বুঝছিস তো? এই পড়ার টেবিলের চেয়ার থেকে হয়তো বা মাটিতে বসে সে গিটার বাজাচ্ছে, এইটুকু হচ্ছে তার সীমানা ছিল। তাহলে বলেন তো ওই ঘটনার জন্য পারফেক্ট ইন্ডিকেটর কে ছিল? ইন্ডিকেটর 2 নাকি ইন্ডিকেটর 1? 1। এইবার রক অ্যান্ড রোল মিউজিক যখন শ্বেতাবচন্দ্র করতেছে, রক অ্যান্ড রোল মিউজিকের জন্য ওর যে নাচন কোদন, যে তুই আমারে মারি ফেলিস, সেই ব্যাপারটা ভূমি থেকে বা ভূমিরও নিচে থেকে মাটি গর্ত করে ঢুকে যাচ্ছে, এইখান থেকে হয়তো বা 7 ফুটে বেরিয়ে যাচ্ছে। এই সিস্টেমের জন্য আমাকে একটু বলো বেটার ইন্ডিকেটরকে, বা কাজ 1 না 2? দ্য আনসার ইজ অ্যাকচুয়ালি যে কোনোটারই ইউজ করা যায়। ইভেন তুমি এখানে ইন্ডিকেটর হিসেবে ফাঁসের বাসার আন্টিকেও ব্যবহার করতে পারবা, সে আন্টিও টের পাবে যে সামথিং ইজ গোয়িং অন দেয়ার, নট অনলি গোয়িং অন অ্যান্ড অফ, বোথ। তোরা বুঝিস না আমার কথা?
That's the fun fact about strong acid or strong base titration reaction আর কি। এবার চলো বন্ধু, কি নিতে বলেছে এখানে? স্ট্রং অ্যাসিড, উইক বেস। তাহলে বলো পাত্রের মধ্যে আগে থেকে কি ছিল? তোমার অ্যাসিড ছিল, বোঝো নাই আমার কথা বন্ধু? আগে থেকে তোমার পাত্রের মধ্যে অ্যাসিড ছিল, পিএইচ এর ভ্যালু এই বরাবর ছিল হচ্ছে কত? 7, ওই আগের মতোই। এখন বলো পাত্রের মধ্যে অ্যাসিড ছিল, তুমি খাট ঢালতেছো, তাহলে বলো প্রথমে পিএইচ এর লোকেশন কোথায় ছিল? অনেকটা নিচে। ওই মানে স্টার্টিং এর পয়েন্টটা কি একই ছিল না? আমার কথা কি বুঝছিস বাবা তোরা? আসলে আমি ওটাকে ধরে নিয়ে আসছি, এনে একটু মুছি বুঝার জন্য যে এটা আমার স্টার্টিং ছিল। ওকে, দ্যাট ওয়াজ মাই স্টার্টিং। এখন বল এইখান থেকে আমাদের রাইজটা কি হবে? রাইজের কথা বলো। রাইজ কি শার্প হবে নাকি ধিমে তালে আস্তে আস্তে উঠবে, স্লো রাইজ হবে? কোনটা? আগের থেকেও বিচ্ছিরি অবস্থা হবে। এখন ঘটনা হচ্ছে, সো এত বিচ্ছিরি তো দেখাইতে পারবো না, মোটামুটি আমরা কি করি ওই রকমই আইকে দিই, অলমোস্ট ফ্ল্যাট। ঠিক আছে, এইখানে উঠলো, ওঠার পরে এবার কি হবে বলো বন্ধু? খাট ঢালতেছো, আমি একেবারে শেষ কথায় চলে যাই, প্রশমিত হওয়ার প্রায় শেষ মুহূর্তে চলে আসছি আমরা। তখন কি হবে বলো তো? পিএইচটা এবার 7-এর দিকে দৌড় দিবে। এখন 7-এর দিকে যাওয়ার পরে 7-এর চেয়ে কি উপরে উঠবে অনেক বেশি, নাকি অল্প একটু উপরে উঠবে বলেন তো? অল্প একটু উপরে, কোন রকম একটু, এই যে এইটুকু উঠে, দ্যাটস ইটস পিএইচ কার্ভ। দেখছো এটা কত ফাস্ট হয়ে গেল, কারণ মূলনীতি তোমাকে আগেই বোঝানো হয়ে গেছে। তোমরা কি বুঝছো ব্যাপারটা আসলে? আমি তোমাদেরকে, আমার মনে হচ্ছে এখনো কেন জানি এটা তোমাদেরকে দেখাইছে, কিন্তু তোমরা ভান করতেছো। আচ্ছা ঠিক আছে। বলো। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মানে অ্যাসিড স্ট্রং নাকি উইক, এটা পিএইচ এর উপর নির্ভর করে না। এখন অনেকটা নিচে অনেকটা উপরে, এটাতে ইন্ডিকেট করে। এখানে আমরা সবগুলো অ্যাসিড বা ক্ষার যাদেরকে নিছি তাদের সবার ঘনমাত্রা একই ধরে নিচ্ছি এবং কি করতেছি, তুল্য সংখ্যা একই ধরে নিয়ে কাজ করা যায়। এখানে একমাত্র ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর হচ্ছে আমাদের পিএইচ। বুঝিস না কিছু? মানে দুইটা দ্রবণের মধ্যে সবল বা দুর্বল অ্যাসিড আসলেই তুমি পিএইচ দিয়ে বুঝতে পারবা যদি কি শর্ত হয়, তাদের কনসেন্ট্রেশন একই নিতে হবে এবং তাদের তুল্য সংখ্যা একই হওয়া লাগবে। যদি এটা ধরে নিয়ে পিএইচ বাইর করতে পারো, তাইলে ভাই তুমি আসলে পিএইচ দিয়ে বলতে পারবা কোন অ্যাসিড বেশি শক্তিশালী, কোন অ্যাসিড কম শক্তিশালী। বুঝেছো বন্ধু? ওকে, সো এইটা গেল। এখন বলো তো এই সিচুয়েশনের জন্য তুমি কি যে কোনো ইন্ডিকেটর কাজ করাইতে পারবা আসলে? এটা হইতেছে নিচের দিকে বসি রবীন্দ্রসঙ্গীত গাইতেছে। তাহলে যেসব ইন্ডিকেটর, ধরো কথার কথা, এই সীমানায় তার পিএইচ মানে তার বর্ণ পরিবর্তন হয় এই সীমানায়, সে কি এই জায়গায় কাজে লাগবে? সেই সান্দু টেরও পাবে না কি হয়েছে কি হয় নাই, ওই উপরে বসে বসে দাঁত খোঁচাচ্ছে, আমি তো জানি না কি হয়েছে, ও দেখেও নাই কি হয়েছে। কিন্তু কোনো ইন্ডিকেটর যদি এমন থেকে থাকে যে এই সীমানায় ধরো তার পিএইচ কালার শিফট হয়, অথবা ধরো এই সীমানায় শিফট হয়, এগুলা কিন্তু সুন্দর কাজ করবে। তোমরা কি বুঝেছো আসলে? এখন এগুলো বুঝবা কিভাবে, কোন ইন্ডিকেটর কোথায় কাজ করবে না করবে, সেটা হচ্ছে তোমার এই ভ্যালুগুলো মুখস্থ থাকা লাগবে। এই ভ্যালু মুখস্থ থাকলে বুঝবা। যেমন এইখানে দেখেন কোনটা কাজ করবে, 8.2 9.8 তো না, এই যে এটা মিথাইল রেড। তোমরা কি বোঝো না আমার কথা বন্ধু? মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জও কাজ করাইতে পারবা, ভালো কাজ করবে মিথাইল রেড। ওই 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 মানে কেন এটা বলতেছে 6.3 না, তার মানে বোঝ, মানে আসলে প্রশমন বিন্দু ধারে কাছে যত ভালো হবে তত 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 বেটার রেজাল্ট দিবে তোমাকে। তোমরা কি আসলে বুঝছো আমার কোনো কথা? আচ্ছা, এই মোটামুটি এরকম একটা জায়গায় হয়েছে। আমার একটা কাজ করা লাগবে, এটা করতে পারতেছি না, ওই যে আল্লাহ বাঁচাইছে। ওকে, তারপরে আমরা কাদের টাইট্রেশনে যাব? উইক অ্যাসিড, স্ট্রং বেস। এখন বলো আমাকে, আগে যখন আমাদের স্ট্রং অ্যাসিড নিয়ে কাজ ছিল দুইবার, তখন আমাদের পিএইচ লোকেশন ছিল এই জায়গায়।
এখন কি আমাদের লোকেশন এখানে থাকবে? শুরু থেকে আমাদের কাছে কি আছে? একটা উইক অ্যাসিড আছে। তাহলে বলেন তো কি হবে ঘটনা এবার? 7-এর ধারে কাছে কোনো একটা জায়গায় থাকবে, তাই তো নাকি? ওকে, তাহলে 7-এর ধারে কাছে আমি সবুজ রং দিয়ে আঁকি। সেই সবুজ সান্দু ধরো মোটামুটি ধরলাম এইরকম একটা জায়গায় আছে আর কি। এখন বলো আমাকে, তুমি ঢালতেছো উপর থেকে ফোটায় ফোটায় কি স্ট্রং বেজ, তাহলে বলো তো পিএইচ লাইনের মানে এই লাইনটার কি শার্প রাইজ হবে নাকি স্লো রাইজ হবে? এখানে যথেষ্ট শার্প রাইজ হবে। কেন বুঝো নাই? অ্যাসিডটা হচ্ছে উইক, ক্ষারটা হচ্ছে স্ট্রং। যে ক্ষারটা ওকে প্রশমিত করতেছে, ওর এক ফোঁটা এসে ওর 100 ফোঁটারে মারি ফেলতেছে। ইমন বুঝিস নাই? তাহলে দ্রবণটা প্রচণ্ড দ্রুত গতিতে ক্ষারের দিকে আগায় যাচ্ছে না, তাহলে পিএইচ এর মান তো হু হু করে বাড়তে থাকবে। তাহলে এখানে যেটা হবে, পিএইচ এর বেশ শার্প একটা রাইজ দেখা যাবে, এরকম বেশ শার্প একটা রাইজ দেখা যাবে। এখন এই রাইজের পরে তোমরা একটু আমাকে বলো, যখন নিউট্রালাইজেশনের একদম শেষ প্রান্তে চলে গেছি, কাছাকাছি চলে গেছি, তখন কি হবে পিএইচ এর মান বলেন? ওই 12-13 দিকে নিয়ে চলে গেছো। তোমরা বোঝো না এই ব্যাপারটা, মিরপুর 12 বা 13 দিকে নিয়ে চলে গেছো, এই যে এরকম একটা অবস্থা হবে। বুঝছিস কি আসলে বাবা? তোরা কি এটা বুঝতেছস? এটা একটা বিশেষ কার্ভের মিরর ফর্ম। আরে ওইটা না রে, গরু। আচ্ছা যাই হোক, এটা গেল কাদের ক্ষেত্রে? আমাদের সরি, আমার আরেকটু কপি করা দরকার। না, ওই হয়েছে। হ্যাঁ, এবার আমরা যাব কার ক্ষেত্রে? উইক অ্যাসিড উইক বেজ। আল্লাহ কি যে বিপদ! বলো, এইটা আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল তাই না? এটা মুছে দেই। বলো এবার কি হবে? উইক অ্যাসিড উইক বেজ, স্লো রাইজ নাকি স্টিফ রাইজ, কোনটা? রাইজ হচ্ছে স্লো। এবং সেই সাথে আবার একটু ব্যাপারটা বোঝো, এখানে আরো একটা বিপদ আছে। সেই বিপদটা হইল বন্ধু, কোন রকমে উঠতেছে উঠতেছে কি উঠতেছে না, উড়ি যাই ওই পাশে কি অনেক দূর চলে যাবে নাকি ধারে কাছে থাকবে? তোরা মনে হয় কিছু বুঝতেছিস না, এই গান্ডু হইতেছে এইরকম, এইরকম একটা বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ আরে ভাই, আমার আঁকতে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। এইরকম হয়েছে, তুই এবার খুশি গরু? এইবার বিপদটা যেটা, এইটুকু মানে আমার আঁকাটাও হয় নাই। বইতে দেখিস, বইতে কি, আচ্ছা আমি আর একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি, দাঁড়া। বইতে আগে হচ্ছে অনেকটা দূর, লাস্ট মোমেন্টে যায় হইল না। মানে আসলে ব্যাপারটা অনেকটা এরকম। এই যে এবার হইছে, ডিলিট। এইবার প্রবলেমটা যেটা, এ যে এত ছোট একটা সেন্সিটিভ রিজিয়নে কাজ করে, এত শর্ট রেঞ্জের মধ্যে কেউ কাজ করে না। মানে কোনো ইন্ডিকেটর নাই দুনিয়ার। মানে ব্যাপারটা কীরকম, সেটা আন্টি বলে গেছে কি ও কি কাজ করতে পারে, পড়তে পারে, গিটার বাজাইতে পারে, তাই না? আমরা বুঝলাম। আর একটা অপশন ছিল রক অ্যান্ড রোল ব্যান্ড করতেছে। এবার ও করছে কি, বইয়ের মধ্যে ধুয়ে ম্যাগাজিন পড়তেছে। আমরা ছোটবেলায় যেরকম করতাম, আমাদের তো বই, গল্পের বই নালে ম্যাগাজিন পড়া, এই বিনোদনের মাধ্যম তো তখন হাজারটা মাধ্যম আছে। তো ও ওই পড়ার টেবিলেই বসে যদি বইয়ের উপরে ম্যাগাজিন রেখে যদি পড়ে, এবার ও তো ধরার কোনো উপায় নেই, কোনো ইন্ডিকেটর নাই যে এই সামান্য পরিবর্তনটা ধরতে পারে। তোরা কি বুঝছিস বাবা? অ্যান্ড দ্যাটস দ্য রিজন ওয়াই প্রবলেমটা যেটা এই সিচুয়েশনে, অর্থাৎ উইক অ্যাসিড উইক বেইজের যে টাইট্রেশন, তার ক্ষেত্রে কোনো ইন্ডিকেটরই বাস্তব কথা হচ্ছে সঠিক কথা আমার বলতে পারে না যে আসলে কখন টাইট্রেশনটা শেষ হয়েছে, কখন যে আসলে প্রশমন বিন্দুতে আমরা পৌঁছাইছি। তখন করে কি, অনেক বেশি সংখ্যকবার একই অ্যাসিড একই ক্ষার দ্রবণের মধ্যে বিক্রিয়া করায় একটা গড় মান নিয়ে কাজ করা হয়। কিন্তু এটা তো দরকার পড়ে না, কারণ প্রমাণ দ্রবণ তো আমি যেটা ইচ্ছা সেটা নিতে পারবো না। মানে কি? অ্যাসিড চাইলেই নিতে পারবো। আরে পাগল রে, সব সময় যে তোর হাতে অ্যাভেলেবল থাকবে তা তো না। মানে উইক অ্যাসিড উইক বেজ নিয়েও তো মাঝে মধ্যে কাজ করা লাগতে পারে, বুঝিস নাই?
তখন তোর হাতে কোনো অপশন থাকে না, এটা হচ্ছে বুঝাচ্ছি আর কি। এইবার আসো আমি একটা মজার কাজ করব, সেটা হচ্ছে আমি তো এটার জন্য স্লাইড রাখতে ভুলে গেছি, এখন একটু বানাইতে হবে আমার। একটু দাঁড়াও, একটু সময় দাও। তাহলে প্রথমে আমার ওইটাকে ঢেকে দিতে হবে। এই আবার ডোনাল্ড ট্রাম্প, আচ্ছা এবার আমি একটা কাজ করব, সেটা হলো বন্ধু, হ্যাঁ তোমাদের একটু কালার মনে রাখতে হবে। হ্যাঁ, কন্ট্রোল সি। ইয়েস, এটাকে কি বলে জানো? কি ভিউ? হ্যাঁ, ফটোগ্রাফির ভাষায় এটাকে তো মার্জিংই বলে। এটাকে আমরা বলি হচ্ছে সুপার ইম্পোজিশন। সুপার ইম্পোজ করা মানে একটার উপর একটাকে বসানো, গ্রাফ সুপার ইম্পোজিশন। দাঁড়াও একটু, এটা আমার ইয়াটা করার কথা মনে নেই, স্লাইডটা যে রাখবো। লাস্ট ওয়ান, এটা কবে? ও এটা তো আছে, রাইট। দেখো কত সৌন্দর্য লাগতেছে। তাহলে আমাকে একটু বলো কোথায় কি ছিল আমাদের? যে পিঙ্ক কালারটা ছিল, পিঙ্কটা কি ছিল জানি? এসএ প্লাস এসবি। আচ্ছা, তারপরে কি ছিল? ব্লু ছিল মনে হয় নাকি? ব্লু কালার যেটা করছিলাম ওটা জানি কি ছিল? এটা নিচে আছে যেহেতু, তাহলে স্ট্রং অ্যাসিড যোগ হচ্ছে WB। তারপরে আর কি গ্রিন কালার নিছিলাম মনে হয়, সবুজ নিছিলাম হচ্ছে তাহলে আমাদের উইক অ্যাসিড, স্ট্রং বেস। রেড কি ছিল? উইক অ্যাসিড, উইক বেস। কার মাইক এটা? আমার কথা সব শোনা যায়। ওকে ইবনাথ, ঠিক আছে। এখন দেখো বন্ধু, সো এইটা হচ্ছে মূল কথা, এইটুকু জানলেই তুমি পরীক্ষা দিতে পারবা। এখানে আরও যদি অনেক মজা মজা ব্যাপার আছে, মজা মজা এখন আর বলা যাবে না আর কি। সো দ্যাটস ইট, ঠিক আছে। এখন এ কোন সীমানায় যে আসলে লাফালাফি উঠা বসা করে সেটা বুঝে শুনে আমাদেরকে ইন্ডিকেটর সিলেক্ট করতে হবে, এবং এই প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল পরীক্ষার জন্য অর্থাৎ সিকিউ এক্সামের জন্য বেশি ইম্পর্ট্যান্ট। আমি পুরো টেস্ট পেপার ঘাটছি আজকে এবং গতকালকে মিলে। আমি এই কারণে গতকালকে তোমাদের ক্লাস নিতে পারিনি, টেস্ট পেপার ঘাটতে ঘাটতে অবস্থা খারাপ, আমার আঙুল দিয়ে এখনও ব্যথা করতেছে, খালি পাতা উল্টাইছি যে এই রিলেটেড প্রশ্ন পাই কিনা। আমি একটা সিঙ্গেল কোশ্চেনও পাই নাই যে এই নির্দেশক গ্রাফ নিয়ে বা পিএইচ কার্ভ নিয়ে কোনো কোশ্চেন করছে কিনা, করে নাই। বাট সিকিউতে প্রচুর প্রশ্ন আছে এগুলো নিয়ে। সেটা হচ্ছে কি, তোমাকে যে বলবে উদ্দীপকের এ আর বি দ্রবণের মধ্যে বিক্রিয়ার সময় কোন নির্দেশক উপযুক্ত, কেন ব্যাখ্যা করো। সো এখন তুমি বুঝবা, ধরো ওইখানে তোমাকে দিছে হচ্ছে এই একটা পাত্র আর এই আর একটা পাত্র, একটা পাত্রের মধ্যে আছে সালফিউরিক অ্যাসিড আর ওইখানে আছে কি সোডিয়াম কার্বনেট। তো এইরকম যদি সিচুয়েশন হয় তাহলে এটা কি সবল ক্ষার আর এটা সবল অ্যাসিড, তুমি বলবা এখানে ভাই যে কোনোটাই কাজে লাগানো যাবে। বোঝো নাই বন্ধু আমার কথা? কেন? ওই যে ওই কার্ভটা এঁকে দিবা আর কি, পিঙ্ক কালারের কার্ভটা এঁকে দিবা। আচ্ছা, তারপরে যদি তোমাকে এখানে বলতো যে ধরো কি থাকতে পারে, একটা উইক বেস বলো তো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এইরকম যদি বলে তাহলে কি হবে? স্ট্রং অ্যাসিড উইক বেসের যে কার্ভটা, অর্থাৎ নিচে থেকে অল্প একটু উপরে, এই যে কোনটা জানি, এই যে এইটা নীলটা, নিচে থেকে অল্প একটু উপরে, তাহলে এই নিচের দিককার সীমানায় যেসব ইন্ডিকেটররা কালার শিফট করে তাদেরকে নিতে হবে। তাই বলে নাম দুই একটা উদাহরণ দিয়ে দিতে হয়। সো এই জন্য বলতেছি তোমার ইন্ডিকেটরের রেঞ্জগুলো কিন্তু মনে রাখতে হবে, পিএইচ রেঞ্জ, যে কত সীমানায় এসে কাজ করে। বুঝেছো বন্ধু? ওকে, ধন্যবাদ। এইটা কি প্রশ্ন? সুইটে আসছে, সুইট, সিডাং বা সিডি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বলো, ভালো প্রশ্ন। এই বিক্রিয়াটিতে ফানের ভূমিকা কি? বলো দেখি, কি ভূমিকা এখানে? বাহ, ভালো কথা বলছো তো। আচ্ছা, আমি একটু দেখি। দেখো, অ্যামোনিয়া কিসে পরিণত হয়েছে দেখতে পাচ্ছ? অ্যামোনিয়াম আয়নে না? তার মানে ডেফিনেটলি ও কি করছে? প্রোটন গ্রহণ করছে, করে অ্যামোনিয়াম আয়নে পরিণত হয়েছে। এখন যে ভদ্রলোক প্রোটন গ্রহণ করে তাকে আমরা কি বলি বলেন তো? ক্ষার। এখন কথা হচ্ছে ও প্রোটনটা পাইলো কোথায়? পানির কাছ থেকে। তার মানে পানি ভেঙে মূলত তৈরি করছিল H+ আর OH-। তো সেইটার H+টা আমার কাজে লাগছে এইখানে, এইটাই কিন্তু এইটা।
তার মানে পানিকে এখন আমাদের কি বলে ডাকা লাগবে বলো তো? অ্যাসিড। সুইট, বোঝো নাই তোমরা আমার কথা বন্ধু? আচ্ছা, বুইট, বুইট, ডিরিম, ডিআরআইএম, ডিরিম, ডিআইআরআইএম, ডিরিম। বলো, নিচের অম্লগুলিকে তাদের শক্তির ক্রমবৃদ্ধি অনুসারে সাজাও। বলো দেখি কি হবে? এগুলো দেখেই তো হাগু করে দিতেছো যে এইটা কি, আল্লাহ জীবনেও দেখি নাই। তোমরা কি বুঝতেছো এখানে ঘটনাটা কি? হ্যাঁ, কেন্দ্রীয় মৌলগুলো একই গ্রুপের। তার মানে উপরে বসাবো কোনটাকে বলো তো? তোমাদের মনে আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। তোমাদের যে পর্যায় সারণী মুখস্থ করতে বলি, তোমরা আমার দিকে তাকায় হাসো, বলে যে বুড়ো লোক কিছু জানে, পর্যায় সারণী কি লিখতে আসে পরীক্ষা, আমরা কেন মুখস্থ করবো? হ্যাঁ, দরকার নেই। এই যে দেখো, এইখানে বসাইছে H2 আর এখানে বসাইছে কি O4। এইটা বসায় তারা একটা অ্যাসিড বানায় ফেলছে, H2SO4। এই যে কেউ কিছু বোঝো নাই। এখন বলো, এই প্রত্যেকটা জায়গাতে কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা একই আছে, এতটুকু বোঝার কথা। প্রত্যেকটাতে +6 আছে, সো জারণ সংখ্যা নিয়ে কথা বলা যাবে না। এখানে কোন ইস্যুটা নিয়ে কথা বলতে হবে? হাইড্রোজেন অক্সিজেন দাও, হাইড্রোজেন অক্সিজেন পরমাণুর সংখ্যার পার্থক্য তো একই, সো ওটা নিয়ে কথা বলে লাভ নেই। ইউসুফ স্যারের লজিক কাজ করতেছে না। তারপরে কে এর মান তোমার মুখস্থ নাই, তার মানে একমাত্র কথা বলতে হবে কেন্দ্রীয় পরমাণুর কি বলো তো? আকার। এই যে, তাহলে বেশি সক্রিয় কে হবে বলেন? H2SO4 সবচেয়ে সক্রিয় হবে, তারপরে H2AcO4, তারপরে কে হবে? H2 বাবু কার মাইক TeO4। সে নামকরণ তো তোমাদের দায়িত্ব, সেটা আমি কেন বলবো? তোমাদেরকে নামকরণ তো আমি ফাউন্ডেশনে দেখাইছি, অ্যাসিডের নামকরণ করে কেমনে, নিজেরা করবা। না পারলে তোমাদের চ্যাট জিপিটি আসে না, চ্যাট জিপিটি করবা, চ্যাট জিপিটি করে টোরে বের করবা। তবে সাবধান থাকবে, এখানে অনেক ঝামেলা আছে। চ্যাট জিপিটি কিন্তু দাজ্জাল। আসো, বুটেক্সে আসা প্রশ্ন আমাদের বছর 7-8-এ। AlCl3 কে ড্যাশ অ্যাসিড বলে, কি অ্যাসিড বলেন? বলে দিচ্ছে অ্যাসিড, কেমন অ্যাসিড? বাহ, সুন্দর একটা বলো তো আমার। ও এতক্ষণ চ্যাট জিপিটি করে বাইর করছে, এটা একটা লুইস অ্যাসিড। তোমাদের কি মনে পড়ে? পড়ে না? লুইস অ্যাসিড কাকে বলে আমাকে একটু বলো। লুইস ক্ষার কাকে বলে? ইলেকট্রন দাতা, এটা কি ক্ষার না? আর ইলেকট্রন গ্রহিতা হচ্ছে কি? এ কিরে ভাই, সব ভুলে গেছস? হায় হায়, অ্যাসিড। এখন ঘটনা হচ্ছে, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের কথা তোমাদের নবম দশম শ্রেণীতেই জানার কথা, যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে একটা কি বলতো? অষ্টক কি সংকুচিত যৌগ, কি মনে পড়ে না? হায় রে, এ বেটা 9-10-এ পড়স নাই? অ্যালুমিনিয়ামের সাথে 3টা ক্লোরিন যদি থাকে, আমাকে একটু বলেন প্রতিটা অ্যালুমিনিয়ামের এই সমযোজী বন্ধনের জন্য মাঝখানে কয় জোড়া করে ইলেকট্রন আছে? 1 জোড়া করে একটা বন্ধনের জন্য। তাহলে অ্যালুমিনিয়ামের লাস্টের শেলে কয়টা ইলেকট্রন দেখেন তো? 3 দুগুণী 6টা না? মানে অ্যালুমিনিয়ামের তো নর্মালি লাস্টের শেলে 3টা ইলেকট্রন থাকে, বাট ও যখন AlCl3 ফর্ম করছে, নিজের 3টা ছিল আর 3টা ক্লোরিনের কাছে ধার করা, তাহলে টোটাল হচ্ছে তো 6টা। ওর তো আরও 1 জোড়া ইলেকট্রন নেওয়ার জায়গা আছে, কিছু বোঝা না? তাহলে ওটা অষ্টক অসম্পূর্ণ যৌগ হবে, তাহলে এটা ডেফিনেটলি একটা লুইস অ্যাসিড হবে। তো বুঝছিস কি? কবে মানুষ হবি আল্লাহ জানে। বুটেক্সে আসা প্রশ্ন দেখো, সিজং সিং প্রশ্ন, সিজং সিং ছবি এঁকে দিছে। দ্রবণ 3টিকে একত্রে মিশ্রিত করলে মিশ্রণের পিএইচ এর মান নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন অজস্র আসছে। ও একটা কথা বলতে ভুলে গেছি, এই রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারে বলছি না 4টা অংশ আছে। একটা হচ্ছে তাপ রসায়ন, একটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা, একটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা, আর একটা কি অম্লক্ষার সাম্যাবস্থা। এই 4টা অংশের মধ্যে সবচেয়ে 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 বলতে প্রায় 80% কোয়েশ্চেন এই অংশটা থেকে আসে, অ্যাসিড খাত থেকে। বুঝেছো বন্ধু? সো সাবধানে ভালো করে পড়ো, এবং রিটেন যত প্রশ্ন আসে অঙ্ক রিলেটেড সব হচ্ছে এই টাইপের অঙ্ক। এই পাত্রের সাথে ওই পাত্র মিশাবো, এবার মিশ্রণের পিএইচ কত হবে, এটা কি বলো? দ্রবণ রিলেটেড আমরা যত ম্যাথ করছি সব ক্ষেত্রে আসলে যদি আয়ন সেম থাকে তাহলে আমরা সমান ইফেক্ট ইউজ করতে পারিনি, কারণ
পর্যাপ্ত পরিমাণ ডেটা আমাদের ম্যাথে দেওয়া ছিল না। এখন পর্যন্ত যে পরিমাণ পেয়েছি, আপনি ভাই একটা ম্যাথ বানাই দিন তো যেটাতে পর্যাপ্ত পরিমাণ ডেটা দেওয়া থাকবে, যেটা ইউজ করে আমরা সময় এই প্রোগ্রামটা ইউজ করে ম্যাথটা করতে পারবো। তোমার জন্যই আমরা নিয়ে আসতেছি আগামী ক্লাস থেকে দ্রাব্যতার অঙ্ক, তখন তুমি সব পাবে। ঠিক আছে? ঠিক আছে। ওকে, এবার দেখো এই টাইপের অঙ্কগুলো আমার আসলে ক্যান করাইতে হবে আমি জানি না। আমি বোর্ডের কোশ্চেন না এনে ইচ্ছা করে আমি বুটেক্সের প্রশ্ন নিয়ে আসছি যে একবারে ভার্সিটি পর্যন্ত ঢিল মারা গেল, একই অঙ্ক একই অঙ্ক। এখানে কি দিছে দেখ ভাই, একটা HCl আছে আর এই দুটাই কি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই না? সো এই অঙ্ক তো তাহলে আরো সহজ হয়ে গেছে। কি করতে হবে এখন? এইটার মোল নাম্বার বাইর করো। মনে আছে আপনাদের ফেজ 2 পরিমাণগত রসায়ন, এইটার মোল নাম্বার বাইর করো। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের টোটাল মোল নাম্বার আমরা জানি, HCl এর এখান থেকে কি টোটাল মোল নাম্বার বাইর করা যাবে না? তারপরে কি করবা, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া লিখবা, ওই রিঅ্যাকশন রেশিও কত, 1:1, 1 মোল অ্যাসিডের সাথে 1 মোল ক্ষার বিক্রিয়া করে। তারপরে দেখো কার মোল সংখ্যা বেশি আছে, কত মোল এক্সট্রা থেকে যায়, যত মোল এক্সট্রা অ্যাসিড থাকবে ওটার নেগেটিভ লগারিদম মেরে দিবা। ক্ষার যদি বেশি থাকে তাহলে ওটার কি PA অফ OH আগে বাইর করে 14 থেকে মাইনাস করবা। কিছু মনে হয় বোঝা নাই বন্ধু, আমার করতে হবে এই অঙ্ক বসে বসে এখন। না না এই অঙ্কগুলো একটু জটিল হবে কখন, যদি আমি এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিতাম বা ক্যালসিয়াম অক্সাইড দিতাম, অর্থাৎ যার তুল্য সংখ্যা হচ্ছে 2, তখন এত সহজে হইতো না। তখন আবার কি ওর তুল্য সংখ্যাটা কনসিডার করা লাগতো। এইটুকু কষ্ট কি আপনারা পারবেন বাবা? পারবে। এই টাইপের অঙ্ক করাইছি দেখো তোমাদের গত ক্লাস নাকি তার আগের ক্লাসে। ওকে, বুইটে আসা প্রশ্ন, বিশুদ্ধ পানিতে ইথানল যোগ করলে মিশ্রণটির pH এর মান কি হবে বলো? ইথানল তোমাদের নানারা যেটা খায় আমি দেখছি, বলো স্বাদ তো একটু বেশি। কেন, ব্যাখ্যা করো। ইথানল হচ্ছে ROH, হ্যাঁ, তো একটা OH মূলক আছে। হুম, তো OH মূলককে আমরা নরমালি ক্ষার বলি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরে বলো, তাহলে সালফিউরিক অ্যাসিডও তো ক্ষার রে, কি বললি এটা তুই? হ্যাঁ, দুনিয়ার যত অক্সি অ্যাসিড আছে এরা সবাই ক্ষার, এদের সবার মধ্যে OH থাকে। হায় হায়, কয় কি বলো না? এর মাথা, হ্যাঁ কি মানে তুই কি একটু আগে খাইছিস নাকি এরকম কিছু? আচ্ছা দেখো বাবুরা, এই ইথানলের কথা, ইথানল না মানে যে কোনো অ্যালকোহলের কথা তোমাদের অর্গানিকের বই যদি খোলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনায় বিভিন্ন রকম কথাবার্তা বলে। বাট আলটিমেট সত্যি কথাটা হচ্ছে ইথানল এর সাথে আমরা যদি ধাতুর বিক্রিয়া দেই তখন তার হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হইতে দেখি। আমার কথা কি বুঝিছো বন্ধু? ধরো সোডিয়ামের সাথে বিক্রিয়া দিছো, তাহলে এই বিক্রিয়ার প্রোডাক্ট কি জানো? RO, তারপরে কি বলেন তো, Na, রোনা তৈরি হয়, সোডিয়াম অ্যালকক্সাইড আমরা এটাকে বলি, প্লাস হচ্ছে হাইড্রোজেন বের হয়ে যায়। সো এইটা হচ্ছে আমাদের অ্যাসিডিক বিহেভিয়ার। তোমাদের কি মনে আছে ক্ষারের ধাতু দ্বারা অ্যাসিডের কি হয়, হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, সেই ফাউন্ডেশনের কথাবার্তা মনে নাই? সো দ্যাটস হোয়াট ইউ কল অ্যাসিডিক বিহেভিয়ার। বুঝছো বন্ধু? তাহলে এখন বলো, তুমি যদি অ্যালকোহল মিশাও, অ্যালকোহলটা কি খুবই সামান্য, ভয়াবহ সামান্য কি অ্যাসিডিক টাইপের না? তাইলে বলো এবার কি উত্তর হবে? এই যে বুইট ইয়োর ডিরিম, বোঝা না? এইবার আসো জব, এবার তোমাদের ডিরিমে চলে আসছি, তোমাদের লেভেলে। কোন অম্লক্ষারক টাইট্রেশনের সমতল বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না? সমতল বিন্দু মানে বুঝছো, প্রসম বিন্দু। দুর্বল অম্ল দুর্বল ক্ষার। তাহলে এটার উত্তর হবে হচ্ছে কোনটা? সবল দুর্বল, সবল সবল, দুর্বল সবল, দুর্বল দুর্বল দুর্বল। নিম্নের অ্যাসিডগুলোর মধ্যে কোনটি হাইপো অ্যাসিড? দেখো তো ফাউন্ডেশনের কথা কিছু মনে পড়ে কিনা? কোনটা হবে উত্তর? H3PO4 এর নাম কি ছিল বলো? ফসফরিক অ্যাসিড, এটা একটা ইক অ্যাসিড। তারপরেরটা ছিল কি জানো? ফসফরাস অ্যাসিড, আর এটা কি ছিল? হাইপোফসফরাস অ্যাসিড। সো এইটা যেহেতু নামের মধ্যে বলতেছি হাইপোফসফরাস অ্যাসিড, দ্যাটস ওয়াই এটাকে বলতেছে হাইপো অ্যাসিড। এই যে H3PO3। শ্বেতাব চন্দ্র, এটা একটু স্ক্রিনশট মারি রাখো, এটাকে যেন আমি ওই ফাউন্ডেশনের স্লাইডে ঢুকাই। ও হ্যাঁ, সরি, দুঃখিত, আবেগে দি ফেলছি আর কি। এই যে ওকে, তাহার পরে
ওরে বাবা কতগুলো প্রশ্ন দিছি এরা এক স্লাইডে। হ্যাঁ, কুইট, পানিতে নিচের কোন দ্রবণটির পিএইচ সবচেয়ে বেশি? সুন্দর প্রশ্ন, ভাবো, তোমরা ভাবো, আমি কিচ্ছু বলবো না। আমি একটু ফেসবুক করি, দেখি আমাকে কে কি মেসেজ পাঠাইলো। শ্বেতাব চন্দ্র আমাকে এখন মেসেজ পাঠাইছে যে অ্যাসিড বেজ ইকুইলিব্রিয়ামের লাস্ট ক্লাসের আগের দিন মনে করায় দিই যে পিএইচ কার্ভ দেখাতে হবে। এখন মেসেজ পাঠাইছে আমাকে, এটা আমি আরো 200 বছর আগে থেকে বলতেছি যে আজকের এই দিনে শেষ হবে। হ্যাঁ বলো কি কারেক্ট আনসার? আচ্ছা আমি একটু দেখি তোমরা কি করলে। দেখো প্রথম কথা, ম্যাগনেসিয়াম সালফেট একটা কেমন লবণ বলো তো? অম্লীয় না নিরপেক্ষ নাকি ক্ষারীয়? এটা একটা নিরপেক্ষ লবণ। সোডিয়াম ক্লোরাইড একটা নিরপেক্ষ বাবা। ফেরিক ক্লোরাইড কেমন? অম্লীয়। কেন বোঝো না? তোমাদের ফাউন্ডেশনে দেখাইছিলাম। এটা আসছে কোত্থেকে, কোন অ্যাসিড আর কোন ক্ষার থেকে আসছে? ফেরাস হাইড্রোক্সাইড বা ফেরিক হাইড্রোক্সাইড থেকে আসছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে অ্যাসিডটা যেহেতু বেশি সবল তাহলে ডেফিনেটলি জিনিসটা কি অম্লীয় হবে না? বোঝো নাই? সোডিয়াম কার্বনেটটা কেমন? এটা প্রচন্ড ক্ষারীয়, যেন তেন ক্ষারীয় না। তোমাদের ওইখানেও বলছিলাম প্রচন্ড ক্ষারীয়, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কার্বনিক অ্যাসিড তো মরার মতো দুর্বল। আচ্ছা আর অ্যামোনিয়াম ক্লোরাইড কেমন বলো? এটা আবার অম্লীয়, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর ওই যে HCl। তাহলে এখন এইখানে কি বলছে? পিএইচ এর মান সবচেয়ে বেশি। অঙ্কগুলোতে প্রশ্নগুলোতে খেয়াল করবা যে বেশি বলছে না কম বলছে। পিএইচ বেশি হয় কাদের? ক্ষারীয়গুলার। তো এখানে সবই হয় অম্লীয় নাহলে নিরপেক্ষ, তাহলে একমাত্র তো ক্ষারীয়। কোনো হিসাব ছাড়াই তো বলে দেওয়া যায় এটা হবে ডেফিনেটলি। তোমরা কি বুঝছো আমার কথা? আচ্ছা সিমিলার কোশ্চেন দেখো, একই স্লাইডে রাখার কারণটা হচ্ছে যদিও এগুলো বোর্ডের প্রশ্ন বাট ওই ভার্সিটির কোশ্চেনের সাথে কত মিল। নিচের কোন জলীয় দ্রবণটির পিএইচ এর মান সবচেয়ে বেশি? এই যে বেশি বলছে, তাহলে বলেন কি হবে? HCl, মিথানোয়িক অ্যাসিড, পটাশিয়াম হাইড্রোক্সাইড নাকি এটা? এই তিনটাই অ্যাসিড, ও একা হচ্ছে ক্ষার, তাহলে ডেফিনেটলি ক্ষারেরটা হবে। বুঝেছো? শুধু ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে করছে কি লবণ দিয়ে দিছে যেটা তুমি সহজে বুঝতেছো না, আর এখানে ডিরেক্ট অ্যাসিড ক্ষার দিছে। ডিফারেন্স জাস্ট এতটুকুই, কনসেপ্ট তো সেম। বরিশাল বোর্ড 2023। ভাইয়া যদি এখানে আমার প্রশ্ন বলতো যে কোন জলীয় মানে জলীয় দ্রবণ না বলতে কোন অ্যাসিডটার একই জলীয় দ্রবণ ছাড়া এখানে তো ক্ষার তো আছে, কারণ ক্ষারটা কি? যদি আমি প্রশ্নটা বলতাম যে কোন অ্যাসিডের পিএইচ এর মান সবচেয়ে বেশি তাহলে আমাকে ক্ষারটাকে ও না তাহলে তো ক্ষারের কথা বাদ আর কি। হ্যাঁ ওটা একটা বাচ্চা টাইপের প্রশ্ন হয়ে যাবে, ওটা কোনো প্রশ্নই হয় না আর কি। যাই হোক কিছু না। আচ্ছা নিচের কোন যৌগের দ্রবণের পিএইচ গ্রেটার দ্যান 7 বলো? বাবু যার এই মাইকটাতে সমস্যা প্লিজ অন করো না। বলো কোন যৌগের দ্রবণের পিএইচ গ্রেটার দ্যান 7? একই কাহিনী, ক্ষারীয় লাগবে আমার। এটা অ্যাসিড, এটা অম্লীয়, এটা কি? এটা কি? এটাও তো অম্লীয় তো। তাইলে কারেক্ট আনসার কোনটা? এই যে সোডিয়াম কার্বনেট। বুঝেছো বন্ধু? আচ্ছা এটা দেখো আবার বোর্ডে ঠিকই আসছে। কোন লবণটির জলীয় দ্রবণের পিএইচ গ্রেটার দ্যান 7? একই টাইপের প্রশ্ন। গ্রেটার দ্যান 7 মানে ক্ষারীয় লাগবে। এটা অম্লীয়, ওটা অম্লীয়, ওটা অম্লীয়। এই যে সোডিয়াম কার্বনেট। দেখ 2021, 23 এ ছাড়া আরও বেশ কয়েক বছর এই টাইপের প্রশ্ন আসছে। আমি কতগুলো আনবো ভাই বল? এত টাইপ করে পারা যায়, এত আইনে পারা যায়, খুঁজতেই তো খবর হয়ে যায় এত গাদা গাদা প্রশ্নের মধ্যে বাইরে ভাই। তাও ভালো ওই যে তোদের অঙ্কনের কারণে একটা অনলাইন অ্যাক্সেস পাইছি, এটা অনেক ফাস্ট হয়েছে আমাদের জন্য কাজগুলো করা। আচ্ছা কি বলে সিকের ওয়েট 21-22। মানুষের রক্তের পিএইচ 7.4 হইলে এই রক্তের 1 মিলিলিটারে হাইড্রোক্সিল আয়নের সংখ্যা কত? আমার অঙ্কটা খুব ভালো লাগছে, বলেন তো কি হবে? কেমনে করব? পিএইচ এর মান তুমি জানো, কি জানতে চাইছে? হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। তাহলে পিএইচ এর মান থেকে আমরা কি বের করতে পারি? মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে পারি না? তাহলে বলেন তো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁻7.4। ঠিক আছে? এইটা বাইর করার পরে কি ঠিক আছে তো নাকি? এরপরে তুমি কি করবা? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো জানো, তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা কত হবে বলো তো বন্ধু? 10⁻⁻14 ডিভাইডেড বাই কত? এটা না বোঝা না? যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রার গুণফলটা কত? 10⁻⁻14 হয়। তাহলে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা কত হবে? বুঝছিস কি এটা?
আচ্ছা ভাই, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে তো এইটুকু তো বোঝা লাগবে। এখন ঘটনা হচ্ছে এইটা বাইর করে ফেললা, এখন এইটার এককটা কি বলো তো আমাকে একটু। মোল পার লিটার। এখন যেটা আসছে এটা কিন্তু আনসার না, তোমারে বলছে এটা সংখ্যাগত। তাহলে কি করা লাগবে বলেন তো? ধরেন এখানে একটা বাক্স আসছে, এরপরে বলো কি করবো আমরা? ওই বাক্সটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, কিছু বোঝে না, যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কি পিসে পাবো না? এত পিস পার লিটার, বোঝা না? ওইটা কি আনসার নাকি? এই সান ধরে আবার 1000 দিয়ে ভাগ করা লাগবে। এখন এগুলাই শিখাইলে তাকে বলে ইঞ্জিনিয়ারিং ক্লাস। কি যে বিপদ! এত টি পার মিলিলিটার। এখন যার একাডেমিক থেকে এইসব জিনিসের কনসেপ্ট ক্লিয়ার না, মৌল সংখ্যা কারে কয়, এটা কেমনে ওইটা কেমনে কাজ করে, তারে কেমনে ইঞ্জিনিয়ারিং কি ভার্সিটি কি পড়ায় আল্লাহ জানে। ওকে, শিজং সিং, হ্যাঁ শিজং সিং প্রশ্নটা আমি বানিয়েছি, আর একটু প্রশ্ন থেকে একটু মডিফাই করে আর কি। উদ্দীপকের দ্রবণের পিএইচ এর মান 7.5 হলে, ওই যে উদ্দীপনা তোমার, দ্রবণে কতটি H+ আয়ন আছে বলো দেখি কেমনে করব। H+ আয়নের ঘনমাত্রা কত হবে এখানে? 10⁻⁻8.5 আসবে, রাইট? হ্যাঁ, তাহলে এবার বলো কতটা হাইড্রোজেন আয়ন আছে, এটাই আনসার না? মোল পার লিটার। তাহলে বলো এবার কি করা লাগবে? অতএব মোট H+ এর পরিমাণ কি করবো বলো বলো? 10⁻⁻8.5 ইন্টু হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করলাম, তারপরে কত দিয়ে ভাগ করবো? 1000 দিয়ে নাকি? 2.5 দিয়ে ভাগ করবো। আবার 1000 কোত্থেকে আসলো? ইমন চন্দ্র, তোমার কি হয়েছে? তুমি কি ইথানল খাইছো কিছুটা নানার বোতল থেকে? এত টি, ঠিক তো? জাস্ট 2.5 লিটার। এই ইমন বুঝিস না এটা কাহিনী কি? প্রতি লিটারের হিসাব ছিল এটা, তাহলে 2.5 লিটার দ্রবণ, তাহলে 2.5 দিয়ে গুণ করা লাগবে না। এটা জাস্ট এইটুকু ফ্যাস লাগাইছি আর কিছু না, ওটার ডিম। আচ্ছা, এগুলা কি কত প্রশ্ন দিচ্ছে আমাকে, আমি এত পড়াইতে পারবো না তো। বলো অ্যাসিডের শক্তির ক্রম কোনটি সঠিক বলো? প্রথমটা বলো কি হবে? কঠিন প্রশ্ন এগুলা, এবং বেশ কিছু ক্ষেত্রে আমাদের বোর্ডে এইরকম ফালতু প্রশ্ন করে, মানে যেটা আসলে তোর রিলেটেবল না, তোর এক্স্যাক্ট যদি কে ভ্যালু মুখস্থ না থাকে তাহলে এটা বলা যাবে না, সেই সব প্রশ্ন দিয়ে বসে। আচ্ছা, আমি একটু কোনো একটা সহজ দেখা করি, কঠিনগুলো তোমরা করবা। আসো। হাইড্রোজেন আর অক্সিজেনের ওই আপনার ইসোফারে যে হ্যাঁ, হাইড্রোজেন আর অক্সিজেনের ওই কনসেপ্টে কর ভাই, যেমনে পারবি করবি, জানি না, আমার এগুলো দেখলে মাথা ঘুরায়, চিন্তা করতে কষ্ট হয় আর কি। যেমন ধর এটা তো আবল তাবল। আচ্ছা, যেমন দেখ ছোট ছোট আবল তাবল খুঁজে বের করা যায়। যেমন দেখ H2SO3, এইটার চেয়ে এই ভদ্রলোক বেশি সবল, নাইট্রিক অ্যাসিড। আমার কথা কি বুঝছেন? সো ডেফিনেটলি ক নাম্বারটা ভুল। বুঝো নাই তোমরা আমার কথা? মানে এরকম ছোট ছোট কোনো এক জায়গায় ফ্ল খুঁজে বের করবা, তাইলে বুঝবা আর কি। নাইট্রিক অ্যাসিড বেশি সবল, ফসফরিক অ্যাসিড, আর এটা নিয়ে গ্যাঞ্জাম লাগাই দিছে, এটা ওই পাশে যাওয়ার কথা। তোরা কি বুঝছিস? খাওয়া হবে না। আচ্ছা, HClO এটা বেশি সবল হইতে পারে, দ্যাটস এ চান্স। ফসফরিক অ্যাসিড দুর্বল, কিন্তু ফসফরিক অ্যাসিড আর H2SO3 আবার গ্যাঞ্জাম লাগাইছে, তার মানে তো গ হবে না, তাহলে তো ওইটাই তো বলতেছি, আমাদের এই বোর্ডের প্রশ্নগুলো যথেষ্ট ফাউল টাইপের কোশ্চেন করে, মানে এটা আসলে বোঝার উপায় খুবই প্যারা। ফসফরিক অ্যাসিড তো সবচেয়ে সবল হবে না, দেখ আমার মতে কোনোটাই হইতেছে না, তার মানে এখানে কোনো এক জায়গায় ঝামেলা আছে। তার মানে মনে হচ্ছে ক নাম্বারই কারেক্ট হবে রিলেটিভলি যদি ধরতে চাই। আমি আসলেই জানি না এটা কী হবে। সো এই টাইপের বেশ কিছু প্রশ্ন আছে, তোমরা পারলে এটার আর কোনো বেটার কোনো রাস্তা খুঁজে বের করতে আমার একটু জানাও। যেমন ধরো এখানে সালফারের আচ্ছা, এরা মনে হয় কারেক্ট আনসার দিছে ক নাম্বারটা। এই যে এটার জারণ সংখ্যা দেখো কত, +6 না, সরি +4 এই জায়গায়, তাও তো মেলে না। কি যে আবল তাবল করছে আমি জানি না ভাই, মানে আমার জাস্ট কাজ তোকে দেখানো যে এই টাইপের বিপদওয়ালা প্রশ্ন আসে, তাই দেখাইলাম আর কি। আচ্ছা, অন্য কোনোটা আমরা একটু ধরি। HbR O4 কি বেশি সবল HClO4 এর চেয়ে? কোনটা বেশি সবল? HClO4 না? তাহলে এই ক নাম্বার তো এমনিও ভুল, শেষ। আচ্ছা, তারপর খ নাম্বারে আসি। HClO4, HbR O4, HNO3, এই যে খ নাম্বারই কারেক্ট, বোঝা যাচ্ছে।
ডেফিনেটলি HClO4 সবচেয়ে সবল, তারপরে HbRO4 দিছে, ঠিক আছে, তারপরে HNO3 দিছে। কেমনে বুঝতেছি? এখানে সব জারণ সংখ্যা কত বলেন তো? +7 না এগুলার? আর এটার কত বলেন তো? কোনটা? গ না, গতে এই যে গ্যাঞ্জাম করছে এইখানে, বোঝো নাই বন্ধু? আচ্ছা, তারপরে এই যে দেখো এখানে কি গ্যাঞ্জাম লাগাইছে, ফসফরিক অ্যাসিড আগে দিছে, পারক্লোরিক অ্যাসিড পরে দিছে। সো ডেফিনেটলি খ নাম্বারই কারেক্ট আনসার, বুঝো না? আচ্ছা, তারপরে আসো এটা করি, HClO4 H2SO3, এই যে এইটা নিয়ে গ্যাঞ্জাম যে H2SO3 বেশি সবল নাকি নাইট্রিক অ্যাসিড বেশি সবল, এটা জানলে তো হয়ে যেত। HClO4 নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, H2SO3, না ওটা জানি না। HClO4 H3PO, এটা তো আবল তাবল, পুরাই বুলশিট। H3PO4 সামনে হবে না, গ নাম্বার বাদ। ঘ নাম্বার HClO4 না, ঘ নাম্বারও বাদ। তাহলে কারেক্ট আনসার হইতে পারে হয় এটা নাইলে ওইটা, কোনটা কারেক্ট, কোনটা বেটার? এইটাও তো হবে না, H3PO4 হচ্ছে তো দুর্বল না তো, খ নাম্বারও বাদ। তাহলে ডেফিনেটলি ক নাম্বার কারেক্ট আনসার। আর ক নাম্বার কারেক্ট আনসার হইলে তাহলে দেখ H2SO3 বেশি সবল কার চেয়ে? নাইট্রিক অ্যাসিডের চেয়ে। H2SO3 বেশি সবল, তার মানে এইটার কারেক্ট আনসার ক নাম্বারটা। তোরা কি বুঝিস না আমার কথা মনে হয়? এইখানে যেহেতু H2SO3 বেশি সবল দেখা যাচ্ছে না, তাহলে ওইখানে ওইটাই হবে, ক নাম্বারটা দিছে মনে হয় ওরা। তারপর আমি এই যে ডাবল দাগ দিয়ে রাখলাম, আপনারা একটু দেখেন আর কি। আচ্ছা, তারপরে চলেন ময়মনসিংহ বোর্ড 2023, বলো কি হবে? মাটির অম্লত্ব বৃদ্ধি পেলে, মানে অ্যাসিডিটি যদি বেড়ে যায়, অ্যাসিড যদি বেশি হয়ে যায়, তাহলে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য কোনটা যোগ করতে হবে? অ্যাসিড বেড়ে গেলে আমার কি ক্ষার যোগ করতে হবে না? ক্ষার যোগ করতে গেলে কি চুন, ফসফেট, সালফেট, নাইট্রেট, কোনটা দিব? চুন, শেষ। আচ্ছা, তারপরে মাটির পিএইচ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় কোনটা? আচ্ছা, এখানে তোমাদের নিচে নিচে যে জিনিসগুলো লিখে নিয়ে আসছি, এগুলো কিন্তু পরীক্ষা দেওয়া ছিল না, এগুলো আমি লিখছি আর কি। এটা হচ্ছে ডলোমাইটের সংকেত, আমার মনে থাকে না তাই লিখে নিয়ে আসছি, মুখস্থও করতে পারি না, তোমাদের বয়সে পারতাম, এখন আর হয় না এগুলো আর কি, এখন আমার করার দরকারটা কি? আচ্ছা, টিএসপি নাম শুনছো তো, ট্রিপল সুপার ফসফেট। ডিএপিতে কি হয় জানো? ডিএপি এটা বলা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট, এই যে ডাই অ্যামোনিয়াম ফসফেট। আর ডলোমাইট, তো এই যে ডলোমাইটের সংকেতটা পড়বি কেমনে বলতো, মানে এটা পড়বো কেমনে? CAMG এভাবে বলে নাকি কি বলবো? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ডাইকার্বনেট। ডাইকার্বনেট বলে না, এটা বলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। মানে বেসিক্যালি এটা সংকেতটা হচ্ছে কিরকম, CaCO3.MgCO3, এই দুইটাকে একসাথে কি লেখে বোঝার নাই? CaMgCO3 বুঝছিস কি? সো এটাকে পড়তে হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট। যেমন ধরো এটারে কেমনে পড়বা কি জানি, অনেক বছর লিখি না। হ্যাঁ হ্যাঁ, K2SO4.Al2SO4 3.24H2 নাকি? হ্যাঁ, এটারে পড়ে কেমনে বলেন তো? পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট 24H2। ইনটু, ওয়াও, ওখানে গুণ করে রাখছে না? সরি, মানে এরপরে আবার এরকম 4 বার সরি বলতে হয়। আচ্ছা, পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট ইনটু 24H2, সরি। ইমন ওকে, যাই হোক, এখন আপনারা বলেন আমাকে একটু, মাটির পিএইচ বৃদ্ধির জন্য কোনটা ব্যবহৃত হবে? ইউরিয়ার সংকেত তো তোমরা জানো, ইউরিয়ার সংকেত সবাই পারে, NH2CO NH2। এখন বলো তো বন্ধু, এখানে একটু বোঝার চেষ্টা করো, এগুলো এত মুখস্থ না করেও পারা যায়। সেটা হচ্ছে তুমি যদি সংকেতগুলো একটু মনে রাখতে পারো, আমি তোমার বয়সে মনে রাখতাম এগুলা, ট্রাস্ট মি। এখন বয়স হয়েছে আমার, এগুলো কাজে লাগে না, তাই মুখস্থ করতে ইচ্ছা করছে না বলেই তোদেরকে লিখে দিছি এইভাবে। এখন বলো তো এই যে ডলোমাইট, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম কার্বনেট, এটা কেমন ধরনের জিনিস, কি মনে হয়? অম্লীয় সার নাকি ক্ষারীয় সার বলো তো? কেমনে বুঝতেছো যে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতো ধাতু আছে, শক্তিশালী ধাতু, আর কার্বনেট তো আসছে কার্বনিক অ্যাসিড থেকে, তার মানে এটা কিন্তু ক্ষারীয় জিনিস। তাহলে এখানে লিখে রাখলাম এটা হচ্ছে ক্ষারীয়। এটার কথা চিন্তা করেন তো কি হবে এটা? এইটা খুবই মৃদু লেভেলের আর কি, মানে ওরকম না, কারণ এখানে অ্যামোনিয়া আছে, এখানে ফসফরিক অ্যাসিড থেকে আসছে, সো এটার অবস্থা খুবই বাজে। এটা কি, এটা হালকা ক্ষারীয় হবে, অল্প ক্ষারীয়। সো এখন তাহলে বলো তোমরা কি বলছে, মাটির পিএইচ বৃদ্ধির জন্য কোনটা ব্যবহৃত হবে? পিএইচ এর মান বাড়াবো মানে কি, আমরা ক্ষারীয় করে ফেলবো না? তাহলে কোনটা লাগবে আমাদের? ডলোমাইট। আচ্ছা, তারপরে বলেন। বাইফসফেট আছে না,
পি দিয়ে কেন ইনজেক্ট করছে? মানে কোনটা? DHP ও, ফসফেটের আয়নগুলো বড়ই ডেঞ্জারাস। তোমাদেরকে ফাউন্ডেশন হালকা একটু দেখানোর কথা মনে হয়। ও কিন্তু সবগুলো প্রোটন ছাড়ে না, বহুত গ্যাঞ্জাম আছে আর কি। যেমন ধরো তোমার আস অ্যাসিড থেকে যে আয়নটা আসে তাকে কি বলে? আইট আয়ন বলে না? তাইলে ঠিক আছে। তাহলে H3PO3 থেকে কোন আয়ন আসার কথা? এখান থেকে আসার কথা না? PO3 কত 3 তা কিন্তু আসে না। এখান থেকে কোনটা আসে বলেন তো? একটা H রেখে 2 যেটা, এইটাকেই বলে কিন্তু ফসফাইট আয়ন। বোঝা না? ভাই এখানে সংকেতে ভুল লেখা আছে। না না, সংকেতে ভুল লেখা নাই। তুমি যেটা মনে করতেছো এদের নামকরণগুলো এভাবে হয় না, এগুলো বাণিজ্যিক নাম তো। বুঝিস নাই বাবা রে, মানে এক্স্যাক্টলি যে ওই আয়ন থাকা লাগবে তা না। ধর টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, এইখানে যদি ফসফেট মূলক দেখতেছিস না, তাই তো বলতেছিস এইটাই তো মূল প্রশ্ন নাকি? হ্যাঁ হ্যাঁ। আরে বাবু, এগুলো মুখে মুখে উঠে আসা নাম, গাধারা। এখানে এক্স্যাক্ট কেমিক্যাল নাম এটা না তো। দূর বুঝা না। আসো, তারপরে কি? মাটির পিএইচ বেশি হলে ফসল ফলানোর জন্য নিম্নের কোনটি প্রয়োজন হয়? একই তো প্রশ্ন। মাটির পিএইচ বেশি যদি হয় তাহলে এটাকে কমাইতে হবে না আমাদের এখন? ওরা তো বলতেছে পিএইচ বেশি হয়ে গেছে, তাহলে পিএইচ এর মান কি করতে হবে? কমাইতে হবে। পিএইচ এর মান কমানোর মানে কি? অ্যাসিড যোগ করা। অ্যাসিড কোনটা বলেন? টিএসপি, ডলোমাইট, অ্যামোনিয়াম কার্বনেট, কোনটা? আবার কয় টিএসপি? অ্যামোনিয়াম কার্বনেট। ওইটা কোন ধরনের বলেন? অম্লীয় না ক্ষারীয়? এই যে অ্যামোনিয়াম কার্বনেট কোনটা? না, এখানে কোনোটাই নেই আর কি। NH4 CO3, কার্বনেট মূলকটাও তো খুবই সামান্য ক্ষারীয়, এটা কম। অল্প ক্ষারীয়। ডলোমাইট কি ধরনের আমাদের? যথেষ্ট ক্ষারীয়। চুনও তো ক্ষারীয়, তাই না? আচ্ছা, টিএসপি তো সামান্য খালি। টিএসপি সামান্য ক্ষারীয়, সামান্য না, ভালোই ক্ষারীয়। এটা আমাদের কি বলছে? পিএইচ এর মান বেশি হয়ে গেছে। তার মানে পিএইচ এর মান কি করতে হবে আমাদের এখন? কমাইতে হবে। কমানোর জন্য তো অ্যাসিডিক কিছু দিতে হবে, ঠিক না? তাহলে তো এখানে কোনোটাই পছন্দ হচ্ছে না। তবে রিলেটিভলি মনে হয় এটাই বেটার। আমার জানা নাই, আমি শিওর না, আন্দাজে বলতেছি আর কি। এটা একটু দেখে নিস তোরা, ঠিক আছে? সিলেট বোর্ড 17 প্রশ্ন, দূর, এগুলো মুখস্থ টাইপের জিনিস, ভাল লাগে না দেখিস। বাট এগুলো দেখাইলাম কেন? এগুলো পরীক্ষায় আসে, এগুলো আপনাদের শিখতে হবে আর কি, এই অধ্যায় রিলেটেড জিনিস। এগুলো কি? কোন অক্সাইডের জলীয় দ্রবণের পিএইচ এর মান 7-এর বেশি? 7-এর বেশি মানে কি হবে বলেন তো? জিনিসটা ক্ষারীয় হবে। এখন বলেন কোনটা ক্ষারীয় এখানে? আপনাদের জানার কথা, ফাউন্ডেশনে পড়াইছি। সিলিকন অক্সাইড। কোন বুদ্ধিতে বললি সিলিকন অক্সাইড? অপধাতুর অক্সাইড কোন ধর্মী হয় মনে আছে? মূলত অম্লীয় বলছিলাম, মূলত অম্লীয়। একটু ভেবে দেখো, তোমরা ফাউন্ডেশনের ক্লাসগুলো আবার একটু রিভিউ করো, তাহলে এখানে এসে বিপদে পড়বো আর কি। আচ্ছা, সিলেট বোর্ড 19, কোন দ্রবণের পিএইচ গ্রেটার দ্যান 7, মানে ক্ষারীয় লাগবে আমাদের। এটা কি অম্লীয় না? ওই যে HCl থেকে আসছে, এটা তো ডেফিনেটলি সোডিয়াম কার্বনেট। নিচের কোন অক্সাইডের জলীয় দ্রবণের পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি? 7-এর চেয়ে বেশি মানে ক্ষারীয়। ক্ষারীয় কোনটা বলেন? ভালো প্রশ্ন। বেরিলিয়াম অক্সাইড। এটা ডিরেক্ট ধাতু, আর ওই বোরন তো আবার অপধাতু। সো অপধাতু হলে অপধাতুর অক্সাইড কোন ধর্মী হয়? মূলত অম্লধর্মী, মনে আছে? রাবো 23, দেখ একই প্রশ্ন কত শতবার আসছে পরীক্ষা। দেখো, সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটা? এই যে HClO4। সবচেয়ে তীব্রতা বেশি কোনটার? এই যে HClO4। নিচের কোনটি অধিক তীব্র অম্ল? এই যে HClO4। কোনটি শক্তিশালী অ্যাসিড? বা এই যে বিপদ আছে, নাইট্রিক অ্যাসিডের চেয়েও সালফিউরিক অ্যাসিড বেশি সবল। ভাই আপনি বলেন ল্যাকটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। আমি ভুল বলি, আমি যদি এটা বলে থাকি তাহলে এটা ভুল বলি। আমি বললাম না আজকে গুহ স্যারের বইতে দেখলাম তো এই ডেটাগুলা, আই কিনতাম। মানে 2022-এর ভার্সন একটা আছে আমার কাছে, এডিশন, ওইটাতে দেখলাম আর কি, দেখে বলতেছি এই কতবার আসছে পরীক্ষায় দেখ। আচ্ছা, আমি কিন্তু এই কয়টা দেখাচ্ছি মানে এই কয়বার না, কত লক্ষবার আসছে তোদের আসলে কোনো ধারণা নাই। আচ্ছা, কোনটির তীব্রতা সবচেয়ে বেশি বলেন? কি আর বলবো, HClO4। হ্যাঁ, দেখেই বোঝা যাচ্ছে ইমনের। কুবো 23, সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটি বলো? এইটা ভালো প্রশ্ন। দুর্বল অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড তো হবে না, ফসফরাস অ্যাসিড হইতে পারে, ক্লোরিক অ্যাসিডও হইতে পারে না, ক্লোরিক অ্যাসিডও যথেষ্ট সবল। তাহলে কোনটা হবে বলেন? খুবই ভালো প্রশ্ন। এলিমিনেট করো কোনটা কোনটা হইতে পারে না, বলো আমাকে কোনটা কোনটা হইতে পারে না এখানে।
খদাগ আর খদাগ হইতে পারে না। ঘ তো হবেই না, খও হবে না, তাহলে বাকি অপশন দুটোর মধ্যে চিন্তা করেন না, খুবই ইজি, ট্রাস্ট মি, খুবই ইজি, ভয়াবহ ইজি। ভাই খদাগ ইন্টার খদাগ H3PO না এসটিবি সবচেয়ে দুর্বল বলছে বাইরে। তোদেরকে একটু আগে আমি রিমাইন্ড করাইছি, তোরা বুঝতেছিস না, ফাউন্ডেশনের ক্লাসে বলা একটা কথাও মাটিতে ফেলার মতো না। ওইখানে আমি বলে আসছিলাম ধাতুর অক্সাইডগুলো মেইনলি ক্ষারধর্মী, কয়েকটা আছে উভধর্মী, মনে আছে আপনাদের? অধাতুর অক্সাইড কি ধর্মী বলছিলাম? অম্লধর্মী না? মূলত অম্লধর্মী বলছিলাম নাকি অম্লধর্মী বলছিলাম বাবু? তোরা তো আমি অপধাতুতে এখনো যাই নাই, আমি কি বলতেছি অধাতুটা কি? ঠিক ঠিক ঠিক, ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড অম্লধর্মী। তাহলে অপধাতুরটা কি? মূলত অম্লধর্মী বলার মানে কি? মানে ওর মধ্যে একটু ঝামেলাও আছে, এইটাই তো বুঝাই নাকি? মানে অধাতুরটা যখন তুই বলেই দিস অম্লধর্মী, মানে ওইটা ভাই অম্লধর্মী নিশ্চিত। আর অপধাতুরটা যখন আমি বলি যে মানে মেইনলি এইটা, মানে কি? মানে ওর কিন্তু আরও অপশনও হইতে পারে। তাহলে বলেন তো আমাকে একটু, অম্লধর্মের বিচারে কে বেশি আগায় থাকবে, অধাতু নাকি অপধাতু, কোনটা? অধাতু। অধাতু। অপধাতু তো মাঝামাঝি একটা জিনিস, অদ্ভুত একটা ব্যাপার। সো ডেফিনেটলি এখানে সবচেয়ে দুর্বল হবে হচ্ছে এইটা, অম্লীয় চরিত্র এর মধ্যে আরো বেশি থাকবে। আচ্ছা, সবচেয়ে দুর্বল অ্যাসিড কোনটা, নিচেরটা বলেন। এত সময় লাগলে তো বিপদ। PO3 আচ্ছা, কুবতেশ। ইথানোয়িক অ্যাসিড যোগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপাদ যোগ পানি, উৎপাদের নাম হইতেছে নাকি এক্স। বিক্রিয়াটির উৎপাদের কি এক্স এর প্রকৃতি কি বলো, প্রকৃতি প্রত্যয় বিশ্লেষণ করো। কেমনে হয়েছে নিরপেক্ষ? নিরপেক্ষ হইতে হওয়ার কথা। বোকা বোকা টাইপের, মনে আছে বোকা লবণ? বোকা লবণ ইজ অলসো নিরপেক্ষ লবণ। এই যে তারপরে কুবতেশ, বিশুদ্ধ পানিতে কয়েক ফোঁটা HCl যোগ করলে KW এর মান কত হবে বলেন? তুমি যদি অ্যাসিড যোগ করো, অ্যাসিড যোগ করলে দ্রবণে কি বানাইছো, H+ বাড়াই দিছো না? তাহলে KW এর মান কত হবে, বাড়বে না কমবে? KW সারা জীবনে কনস্ট্যান্ট যদি টেম্পারেচার ঠিক থাকে। কত সুন্দর একটা প্রশ্ন করছে, অসম্ভব সুন্দর। মানে এই প্রশ্নগুলো তো ইউনিভার্সিটিতে আসা উচিত, এত সুন্দর একটা প্রশ্ন করছে। মানে ভাইরে KW এর মান তো চেঞ্জ হবে না, তুই যদি প্রোটনের ঘনমাত্রা বাড়ায় দিস, সো হোয়াট? ওইখানে কি হয়েছে বলেন তো? হাইড্রোক্সিলের ঘনমাত্রা কমে গেছে, এইটা বাড়াইছো তো বুঝলাম, এইটা তো কমে গেছে একই পরিমাণে, যার ফলে গুণফলটা কি KW না, এইটা তো কনস্ট্যান্টই আছে। তোরা কি বুঝছিস আমার কথা? বহুতই মজাদার প্রশ্ন। হায়, বিশুদ্ধ একই প্রশ্ন বারবার দিস। দাঁড়াও, আগেরটা একটু ডিলিট করে নিই। ওকে, এটি কোথায় মব করো দেখি, মেলা কথা বলছে তো। ও প্রশ্ন দুইটা এখানে। 80 মিলিলিটার 0.15 m অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 40 মিলিলিটার 0.25 m HCl দ্রবণ যোগ করা হলো। মাশাআল্লাহ। উদ্দীপক মিশ্রণে কোনটি অতিরিক্ত থাকবে? এই বাচ্চা প্রশ্ন, কেমনে করবেন বলেন তো, বুদ্ধি দেন। এই দ্রবণের সাথে এটাকে মিশাইছে, এটার কি বাইর করবা বলো? মোল নাম্বার বাইর করতে পারবা না? এটার মোল সংখ্যা বাইর করবা, আবার এই দুইটারে গুণ করলে কি পাওয়া যাবে? এটার মোল নাম্বার পাওয়া যাবে না? বোঝা না? এখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর বিক্রিয়া কি 1:1 রেশিও রিঅ্যাকশন না? বুঝিস না রে, তোদের এটা চিন্তা করতে এত সময় লাগে? আচ্ছা, তাহলে বিয়োগ করলেই পাওয়া যাবে যে কত মোল মিশ্রণে কোনটা অতিরিক্ত থাকবে। পারবি কি? আচ্ছা, এখন এখানে কিন্তু বলছে মিলিমোল, মানে বুঝছেন তো, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মিলিমোল এককে বের করা লাগবে। কেমনে বের করবা? ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কথা যদি বলি, এটা কত আসবে? 0.15 ইন্টু 80 না মিলিলিটার। এটাকে আবার আমাদের কত দিয়ে ভাগ করা লাগতো বলেন তো? 1000 দিয়ে। বোঝা না? এটা 1000 গুণ করতে হবে, তাহলে মিলিমোলে চলে যাবে। আরে পাগল রে, হ্যাঁ বুঝছিস কি?
লাগতেছে না আর কি, ওই যা আছে তাই 1000 ছাড়া হিসাব করলেই হয়ে যাবে আর কি। আচ্ছা, সো এইভাবে আর কি করবা। তারপরে কি বলছে, উদ্দীপক মিশ্রণের পিএইচ হ্রাস করতে হলে কোনটি যোগ করতে হবে বলেন? পিএইচ কমাইতে হবে। পিএইচ কমাইতে হবে মানে কি অ্যাসিডিক বানাইতে হবে না সিস্টেমটাকে? তাহলে অ্যাসিডিক বানাইতে গেলে এখানে অ্যাসিড আছে কোনটা? দেখো এটা কিন্তু অম্লীয়, বাট অম্ল তো না। আর তোমার কাছে অপশন যেহেতু আছে এই ডিরেক্ট অম্লের, এরকম একটা শক্তিশালী অম্লের, তাহলে ওয়াই নট দিস থিং? সো ডেফিনেটলি দ্য আনসার ইজ এ, মানে ক আর কি। বুঝছিস তো? আচ্ছা, তারপরে কুবো 15 রাবো 21 বলো, নিচের কোন দ্রবণের পিএইচ এর মান সবচেয়ে বেশি? আল্লাহ জানে কোনটার বেশি। ও ভালো প্রশ্ন এটা, বলো কোনটা? বলেন। দেখেন হবে না answer? ক আর খ কিন্তু আমার হিসাব করা লাগতেছে না, বুঝো নাই? ক আর খ কিন্তু আমার হিসাবের কোনো দরকার নাই। এর পরের কথা হচ্ছে অপশনে হচ্ছে গ আর ঘ চিন্তা করতে হবে। কেন বলতেছি? পিএইচ এর মান বেশি বলছে, এই দুটো তো অ্যাসিড, সো অ্যাসিডের তো পিএইচ বেশি হয় না, বেশি হয় কার? ক্ষারের। সো এই নিচের দুইটা হচ্ছে ক্ষার, এই দুটাকে কনসিডার করলেই হবে আমাদের। বুঝছেন কি আপনারা? এরপরে কোনটা, গ না ঘ? গ। এখন কেমনে সিম্পল পিএইচ বাইর করে দেখবা, কিন্তু এবার একটা ম্যাজিক শোনো। যদি আমি এই অঙ্কটা একটু পেঁচাইতাম, ধরো এখানে যদি আমি দিতাম -1, এইটাও যদি -1 দিতাম, ওইটাও যদি -1 দিতাম, তখন কিন্তু চোখ বুঝে আনসার হতো ঘ নাম্বারটা। কেন বুঝছিস তোরা? সরাসরি হাইড্রোক্সিল আছে। আরে গাধা, এখানে সরাসরি হাইড্রোক্স, তুল্য সংখ্যা 2। এটা তুল্য সংখ্যা 2 না? সেটা ছেলেটা কি যে হইছে আল্লাহ জানে। তুল্য সংখ্যা যেহেতু 2, ওর পি মানে একই ঘনমাত্রার দ্রবণ হইলেও এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রাটা আমরা বেশি পেতাম। বুঝা না? আচ্ছা, তারপরে আসেন, নিচের কোন দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান বেশি? পিএইচ এর মান বেশি মানে কি? ক্ষারের দ্রবণ। ক্ষারের দ্রবণ মানে কোনটা? কোনোটা তো ক্ষার না, সবই তো অ্যাসিড। তাহলে কি হবে? ঘনমাত্রা সবগুলোর দেখো তো একই না, ঘনমাত্রা একই। তাহলে সবচেয়ে দুর্বল অ্যাসিড যেটা হবে তার পিএইচ এর মান সবচেয়ে বেশি হবে। লজিকটা বুঝছিস তো? তাহলে H2CO3। হ্যাঁ, ঘতে ঘাস। কুবো 21 মৃদু তড়িৎ বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা ও ঘনমাত্রার মধ্যে সম্পর্ক কি? কথাটা কি বুঝছো? মৃদু তড়িৎ বিশ্লেষ্য যারা, তাদের বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে কি বলুন তো? আলফা। আর ঘনমাত্রা সি, এদের মধ্যে সম্পর্ক কি? পারে না। মানে বর্গমূলের কাছে। 1/√c মনে পড়ে আপনাদের? কার সূত্র এটা? অসওয়াল্ড। সেটা হচ্ছে অসওয়াল্ডস ডাইলুশন ল। তাহলে কোনটা হবে? বিয়োজন মাত্রা ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘতে ঘাস। ঠিক আছে তো? এই যে তারপরে এই ক্ষারকের তীব্রতার সঠিক ক্রম কোনটি? ক্ষারকের তীব্রতা, এটা নিয়ে কিন্তু বইতে কিছু বলা নাই, কমন সেন্স। যে ধাতু যত সবল, যে ধাতু যত সবল, আর ক্ষার তত সবল। সেই ক্ষার তত সবল। এই সহজ কথা। মানে এই ক্ষারগুলা কি বেটা না বেটি? বেড়া। ওই বেড়াকে দেখ কোনো ঝামেলা নেই, বেডিগো প্রচুর গ্যাঞ্জাম। কে সবল হবে কে যে হবে না এটা তুমি বুঝতে পারবে না, মাথার চুল পেকে যাবে। কিন্তু এদের কোনো গ্যাঞ্জাম নাই, একটা প্লেন একদম সিম্পল কথা। ধাতু যদি সবল হয় ওইটা ক্ষার হিসাবে সবল, শেষ। এই পারবা না তোমরা? সোডিয়ামের চেয়ে তো সিজিয়াম হয় নাই। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, এই যে ক নাম্বার। বোঝো নাই বন্ধু? খুব বুঝিস। তারপরে কুবো 19 কোন তাপমাত্রায় পানির আয়নিক গুণফলের মান সর্বাধিক? খুব পছন্দ হয়েছে আমার প্রশ্নটা। গুড। তাপমাত্রা যত বাড়বে, টেম্পারেচার যত বাড়বে পানির বিয়োজন তত বাড়বে, তত বেশি বেশি আয়ন তৈরি হবে। সো যত বেশি আয়ন তৈরি হবে তত তার কেডব্লিউ এর মান বাড়বে, আয়নিক গুণফল বাড়বে। কিছু বোঝো নাই বন্ধু? মজার। তারপরে বলো, এইটা তোমাদের সেদিন নাম বলতে যায় আমার দাঁত ভেঙে গেছিল, নামটা মনে পড়তেছিল না আর কি। কি হবে বলেন? মানুষের রক্তের পিএইচ 7.4 এর বেশি হয়ে গেছে। 7.4 এর বেশি হয়ে যাওয়ার মানে কি? তুমি ক্ষার বেশি খাইছো,
ক্ষারীয় হয়ে গেছে তোমার ব্লাড, এটারে কি বলে? অপশন দুইটা, হয় অ্যাসিডোসিস নাইলে কি অ্যালকালোসিস। আমি এটার উচ্চারণ সেদিন করতে পারতেছিলাম না ক্লাসে। কোনটা হবে বলেন তো? অ্যালকালোসিস। আচ্ছা, এই কি ক্লাস শেষ, বুঝেছ? বন্ধুরা বোঝে নাই। ওকে, সো এইভাবে আমাদের শেষ হয়ে গেল আমাদের কি বলে রাসায়নিক পরিবর্তন অধ্যায়। এবার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি কোথায় বলো তো বন্ধু? সলিউশন অ্যান্ড সলিউবিলিটিতে, যেখানে আমরা প্রচুর দ্রবণ নিয়ে কথা বলবো, যেগুলো হচ্ছে ইমনের নানা খায়। এই তিনটা ওয়ার্ড, দ্রবণীয়, বিয়োজিত আর আছে আয়নিত, আলাদা তিনটা ওয়ার্ডে অনেক কনফিউশন লাগে। এই তিনটার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? আমার ঘুম আসতেছে তোর কথা শুনে। আবার বল। দ্রবণীয়, বিয়োজিত, আয়নিত। হ্যাঁ, গ্লুকোজ দ্রবণীয়, সোডিয়াম ক্লোরাইডও পানিতে দ্রবণীয়, কিন্তু গ্লুকোজ আয়নিত হয় না, সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়। বুঝিস নাই? বুঝলাম, এই তো। বুঝছি। আর আয়নিতরই আর একটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে বিয়োজিত হওয়া। তবে আয়নিত হওয়া বলতে স্পেসিফিক্যালি আমরা বুঝাই আয়ন তৈরি হওয়া। আর কিছু ক্ষেত্রে আছে বিয়োজন ঘটে বাট আয়ন তৈরি হয় না, যৌগ তৈরি হয়, ওইগুলাকে আসলে বিযোজন বলে আর কি। যেমন কার্বনিক অ্যাসিড। ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি তাপ দাও, তখন ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড যে হয়, এটাকে বলে তাপীয় বিযোজন, থার্মাল ডিকম্পোজিশন। সো ডিসোসিয়েশন হচ্ছে বিয়োজন আর ডিকম্পোজিশন হচ্ছে বিযোজন। বিযোজন মানে হচ্ছে যৌগ তৈরি হবে। কিছু বুঝিস নাই? বুঝছি ভাইয়া। মানে ধরো H2CO3, এটা ভেঙে তোমার যখন 2H+, এই ল্যাঙ্গুয়েজগুলো এখন আর প্রচলিত না আর কি, মানে এত ডিফারেন্সিয়েট কেউ করে না। আমি মনে হয় লাস্ট লাইন অফ ডিফেন্স যেগুলো মনে রাখতেছি বলতেছি, এই যে নিচের যেটা, এইটারে বলা হচ্ছে বিযোজন। আর এই সান্দুরে বল, ও মা এটা কি উঠে চলে গেল কেন? ওই কি রে ভাই? ওইটাকে বলা হয় বিয়োজন। হ্যাঁ, এইটাকে বলা হয় বিয়োজন। আয়ন তৈরি হলে বিয়োজন, আর যখন ভেঙে যায় তখন বলে বিযোজন। দ্যাটস ইট। এটা হচ্ছে ইংরেজিতে, এটাকে বলে বিয়োজনকে বলে ডিসোসিয়েশন, DISSOCIATION। আর এটাকে বলা হচ্ছে ডিকম্পোজিশন। যদি মনে করো আরিফ ভাই মিথ্যে মিথ্যে বলতেছে, তা না, ইংরেজিটা আসলে এরকম, ডিকম্পোজিশন, ডিকম্পোজ করা আর কি। ওকে বন্ধুরা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে আবার তোমাদের সাথে 22/4/2025-এ দ্রাব্যতা নিয়ে কথা বলবো। ঠিক আছে, টাটা, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সোমবার ক্লাস আছে না ভাইয়া? সোমবার কেটা? হ্যাঁ, তোদের ক্লাসের তো রুটিন বলছি না, কি বারে জানো? সোম আর বুধ না? সো এই 22 তারিখ কি সোমবার পড়ে নাকি কি বার পড়ে? 21 তারিখ পড়ে। তাহলে 21 তারিখে ক্লাস করব, সমস্যা নেই। আমি তো ভুলে গেছিলাম, তাহলে এটা 21 হবে। ঠিক আছে, ওকে, টাটা, আল্লাহ হাফিজ, শেষ।